আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে বৃত্তের র্যান্ডম প্রবলেমস। র্যান্ডম প্রবলেমস বলতে আসলে বৃত্ত রিলেটেড, মানে বৃত্তের তো অনেক থিওরি পড়ছি, অনেক অঙ্ক করছি। এখন হচ্ছে সব নিয়মের অঙ্ক উলটপালটভাবে, সব নিয়মের অঙ্ক, সব সূত্রের অঙ্ক এর মধ্যে থাকবে। হ্যাঁ, সব থিওরির অঙ্ক, ইভেন ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো রিলেটেড কোশ্চেনও এখন থাকবে। র্যান্ডম বলতে আসলে এলোমেলো প্রবলেমস বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলা কোনো মানে একটা নির্দিষ্ট নিয়মের না, বা এক নিয়মের সিরিয়াল না, একটা উলটপালট করা, যাতে আপনি এটা করতে গেলে যাতে মানে আপনি দক্ষতা যাচাই করতে পারেন যে আসলে যা শিখলেন সেটা আপনি ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, আমি একটু 10 সেকেন্ড সময় নিব। দেখেন, র্যান্ডম প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আচ্ছা, এই র্যান্ডম প্রবলেম শুরু হয়েছে আমাদের যে লেকচার বুক আছে 367 নাম্বার পেজ থেকে। গত ক্লাসে আমরা র্যান্ডম প্রবলেমস এর কিছু অংশ করাইছিলাম, ঠিক আছে? র্যান্ডম প্রবলেমস 40 অনেকে খুঁজে পাইনি যে ভাই গত ক্লাসে যে অঙ্কগুলো করাইলেন সেগুলো কোত্থেকে। ওই র্যান্ডম প্রবলেমসই, হ্যাঁ, ওটা ছিল হচ্ছে আমাদের পেজ নাম্বার 374-এ ছিল গত ক্লাসের পড়া। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমরা আজকে যেটা পড়বো সেখানে আমাদের বই আছে 367 নাম্বার পেজ থেকে। দেখেন, সবাই একটু মনোযোগ দেন, খুব মজা পাবেন আজকে ক্লাস করে, যে আপনি যা শিখছেন সেগুলো অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, দেখেন, আচ্ছা, এই যে র্যান্ডম প্রবলেমস। হ্যাঁ, এখানে আমরা 1 নাম্বার থেকে শুরু করছি। দেখেন 1 নাম্বারে কি আছে, সবাই একটু তাকান, আগে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ, যে আপনি যা যা পড়ছেন সেই বিষয়গুলো এখানে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। 1 নম্বরে বলছে ইন দা ফিগার, মানে চিত্রে, এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রের কথা বলছে। ইন দা ফিগার ইফ দা এরিয়া অফ দা সার্কেল, মানে এই যে সার্কেলটা এখানে আছে, বৃত্তটা আছে, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, সরি, ইফ দা এরিয়া অফ দা সার্কেল উইথ সেন্টার ও, মানে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, সেই বৃত্তের এরিয়া ইজ 100 পাই, 100 পাই। তার মানে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। এখানে যে বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের ক্ষেত্রফল, যার কেন্দ্র হচ্ছে ও, হ্যাঁ, এর ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। অ্যান্ড সিএ হ্যাজ দ্য লেন্থ অফ 6। সিএ মানে বুঝতেই পারছেন, সিএ, তাহলে সি হচ্ছে এটা, এ হচ্ছে এটা, অর্থাৎ এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 6। এই যে দেওয়াই আছে, দেখেন এখানে দেওয়া আছে, দেওয়া না থাকলে আপনি বুঝতে পারবেন এটা 6। আচ্ছা, লেন্থ অফ 6, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ বি। এখন কি নির্ণয় করতে বলছে, দেখেন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ বি। এ বি মানে হচ্ছে এই যে এইটুকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সবাই একটু তাকাবেন প্লিজ, এই অংশটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন এই অংশটুকুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, আগে বুঝতে হবে যে ওইটুকুর দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো। দেখেন, এই অংশটুকুর দৈর্ঘ্য যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে আপনি যদি কোনোভাবে এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে পারেন, তাকান, এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য যদি আপনি কোনোভাবে বের করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই পুরো অংশের দৈর্ঘ্য থেকে আচ্ছা, সরি, পুরো অংশের দৈর্ঘ্য না, আপনি যদি কোনোভাবে এই যে এই অংশের দৈর্ঘ্য বের করতে পারেন, এই যে এইটুক, ওই যে এও, হ্যাঁ, এও, অর্থাৎ এই অংশটুকু যদি বের করতে পারেন, তাহলে এই সম্পূর্ণটা থেকে এইটুক বাদ দিলে এটা আসবে। তার মানে আপনার প্রথম টার্গেট কি জানেন? আপনার প্রথম টার্গেট হচ্ছে এই পুরো দৈর্ঘ্য বের করা, এই সম্পূর্ণ দৈর্ঘ্য বের করা। কারণ এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এই অংশটুকু বাদ দিলেই আপনি এই অংশের দৈর্ঘ্য পাবেন, তাই কিনা? এখন প্রশ্ন হচ্ছে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমি কেমনে বের করব? এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করে দেখছেন, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা, এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে যে বিও, এই বিও হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো আমরা বের করতে পারবো। কিভাবে পারবো? যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আর ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, তাই কিনা? তাহলে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফল থেকে তাহলে আমাদের কি পাই আর স্কোয়ার, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 100 পাই। তার মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 পাই। উভয় পাশ থেকে পাই কাটা, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে আর ইজ ইকুয়াল টু √100, আর √100 মান কত? আর ইজ ইকুয়াল টু 10। আর ইকুয়াল টু 10, এই আর মানেই কিন্তু ভাইয়া বিও। তাহলে অতএব বিও ইজ ইকুয়াল টু 10। এখন আমি যদি বলি বিও ইকুয়াল টু, আর এখন সিও ইকুয়াল টু 10, তাহলে
সিও ইজ ইকুয়াল টু 10 হবে। এখন বলুন ভাই কিভাবে সিও 10 হলো? কারণ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্বটা ব্যাসার্ধ। তো এই যে এখান থেকে এটাও তো কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ কি? একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ তো সমান হয়। তাহলে এইটা যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এইটাও হবে 10 সেন্টিমিটার, তাই কি না? তার মানে আমরা সিও পাইছি, দেখেন সিও পাইছি। এবং আমি ভিতরে এ ও সি একটা ত্রিভুজ, দেখেন এ ও সি একটা ত্রিভুজ আছে ভিতরে। এই যে লাল কালি দিয়ে আঁকাই দিচ্ছি, এই যে ত্রিভুজটা এখানে দেখাইছে, এই যে লাল কালি দিয়ে আঁকানো, এটা একটা সমকোণী ত্রিভুজ। বলবেন ভাই এখানে তো বলা নাই এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি কি করে বুঝবো? এই যে এই কোণটা যে সমকোণ দেখাইছে, এই যে এটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90, তার মানে এটা সমকোণী ত্রিভুজ এ ও সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুর মান দিয়ে আছে 6, এই যে এই বাহুর মান 6, আর এই বাহুর মান আমরা বের করছি 8। তাহলে সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহু এটাকে বলে অতিভুজ, তাই এটা হচ্ছে অতিভুজ, তাই এটা লম্ব, আর এই যে অংশটুকু হচ্ছে ভূমি, তাই কি না? আমার কথা কি বুঝছেন? তাহলে এই বাহুর মান জানি, এই বাহুর মান বের করলাম, আর এই বাহুর মানটাকে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারবো না? পারবো না? পারবো। পিথাগোরাসের এখানে অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তার মানে এই সমকোণ এর বিপরীত বাহু এটা 8 হচ্ছে অতিভুজ। তাহলে 8 স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস এই যে এইটুকু হচ্ছে এ ও স্কয়ার। আমার কথা কি বুঝছেন? তাহলে 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস এ ও স্কয়ার। মানে আমি যেহেতু এই পুরো মানটা বের করে ফেলছি 10, আমি যদি কোনোভাবে এই মানটুকু বের করতে পারি তাহলে এই পুরো মান থেকে এইটুকু বাদ দিলেই তো এটা পাবো, এই জন্য ওইটা বের করতেছি, বুঝছেন? 8 স্কয়ার 64, এই 6 স্কয়ার 36, এই পাশে এসে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু এ ও স্কয়ার, রাইট? এখন 64 থেকে 36 বিয়োগ হলে কত থাকছে? আচ্ছা এখানে থাকতেছে হচ্ছে 8 স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার, 8 কেন হলো? এটা 10, আমি 8 কেমন পেলাম? এটা 10, এটা 10। এটা হচ্ছে 10, হ্যাঁ এটা 10, এই যে এটা 10, এটা 10, কারণ এই যে সি ওর মান 10 এখানে লিখছি, কেন যে 8 লিখলাম জানি না। আচ্ছা যাই হোক, দেখেন তাহলে এখানে এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, তাহলে 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার প্লাস এই যে এটা সমকোণী ত্রিভুজ, এই যে এইখান থেকে যে এ সি ও এইটুক, তাহলে এই যে এটা হলো ভূমি বা লম্ব যাই বলেন, এ ও স্কয়ার। 10 স্কয়ার 100, এই 6 স্কয়ার 36, এই পাশে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু এ ও স্কয়ার। 100 থেকে 36 গেলে 64 ইজ ইকুয়াল টু এ ও স্কয়ার। এই স্কয়ারটা এই পাশে রুট হবে, তাহলে রুট 64 ইজ ইকুয়াল টু এ ও। 64 রুট কত? 8, তার মানে এ ও ইজ ইকুয়াল টু 8, মানে একবার উত্তর লিখে দিছিলাম। তাহলে এ ও ইজ ইকুয়াল টু 8, এ ও মানে কোনটুক? এ ও মানে যে এইটুক, এইটুকের মান 8 বের করলাম। এখন বলেন এই সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 10, তাহলে এইটুক কত হবে? এই পুরো 10 থেকে 8 বাদ দেন, তার মানে এবি ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে অতএব এবি ইজ ইকুয়াল টু 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2 একক। 10 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2 একক। হ্যাঁ ঠিক আছে, আপনারা কি বুঝছেন ব্যাপারটা? খুবই সিম্পল। এখন বলবেন যে ভাই এটা তো অনেক সময় লাগলো, এই যে এটুক তো আমরা ক্যালকুলেশনই করবো না, কেন? কারণ আমি এটা 10 পেয়ে গেছি, আমি বুঝতে পারতেছি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত কত হয়? 3:4:5, অথবা 5:12:13, অথবা 8:15:17, তাই তো? তো এই যে অতিভুজ 5, এই 5 এর ডাবল হচ্ছে এই যে 10, এটা অতিভুজ না? এই 5 এর ডাবল এটা 10, তার মানে এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 5 কে 2 দিয়ে গুণ করে যেহেতু এটা পাইছেন, তাহলে এইগুলোকে 2 দিয়ে গুণ করতে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, তার মানে বাহু তিনটা হচ্ছে 6 আর 10, তার মানে এটা 6, এটা 10, তাহলে বাকিটা 8 হবে, এই যেটুক। এটা আমরা দেখেই বুঝতেছি। আর এটা হচ্ছে ফর্মালিটিস। আমার কথা কি বুঝছেন? খুবই সিম্পল এবং গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো। মানে এখানে ত্রিভুজের অ্যাপ্লিকেশন আছে, বৃত্তের অ্যাপ্লিকেশন আছে, মানে মাল্টিপল ফাংশন এখানে কাজ করতেছে। মানে আপনার মাথা মানে কাজ করবে তখন মানে দারুণ ভাবে যদি এইসব অঙ্ক সলভ করতে পারেন। কথা বুঝছেন? তাহলে একটা কোশ্চেন গেল, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই যে একটা ফিগার দেওয়া আছে, এখানে বলছে ও হচ্ছে একটা বৃত্তটার কেন্দ্র। হ্যাঁ, ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এক্স ও ওয়াই, মানে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এক্স ও ওয়াই, এই যে এটা যে ট্রায়াঙ্গেল না, এই ট্রায়াঙ্গেলের এরিয়া দেওয়া আছে। এই ট্রায়াঙ্গেল এরিয়া হচ্ছে 25, এটার এরিয়া হচ্ছে 25,
হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। এখন কি বলছে, তাহলে এখানে যে সার্কেলটা আছে, বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল কত। এখন আপনাকে বুঝতে হবে যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র কি, পাই আর স্কোয়ার। তার মানে আপনি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান তো আপনার আর এর মান লাগবে। আর মানে কি, আর মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তার মানে এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই মানটা লাগবে। এখন এইটাও কিন্তু ব্যাসার্ধ, আবার এইটাও কিন্তু ব্যাসার্ধ, তাই কি না। আমি ধরলাম এই ব্যাসার্ধের মানটা আর ধরলাম, আবার এই ব্যাসার্ধের মানটাও আর ধরলাম, কারণ ব্যাসার্ধ তো সমান, তাই কি না। এবং এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ভিতরে যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। বলবেন ভাই এটা কি করে বুঝলেন, কোশ্চেনে তো বলা নাই। কোশ্চেনে বলা লাগবে না, এই যে সমকোণ দেওয়া আছে, এই কোণটা সমকোণ। আর কোন ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে পরে তো সেটা সমকোণী ত্রিভুজ হয়। এখানে তো একটা কোণ সমকোণী যে চিত্র দেওয়া আছে, বুঝছেন। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি। তাহলে আমি যদি দেখেন এদিকে তাকান, এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু এই বৃত্তের ব্যাসার্ধ, তাই খেয়াল করছেন, খেয়াল করে দেখছেন কি, এই সমকোণী ত্রিভুজের এই বাহু দুইটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। এই সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল দেওয়া আছে, সেই ক্ষেত্রফলের সাহায্যে এই মান বের হবে, আর সেই মান দিয়ে বৃত্তের ক্ষেত্রফল আসবে, বুঝছেন। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহু, এখানে ছোট দুই বাহুকে কি করে বুঝবেন, এই যে এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। তার মানে অতিভুজ বাদে যে দুইটা বাহু আছে তারা হচ্ছে ছোট, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে ছোট দুই বাহু। তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এই বাহুর মান আর, এই বাহুর মানও আর দেওয়া ছিল না, আমি ধরে নিছি ব্যাসার্ধ যেহেতু বৃত্তের, তাই না। তাহলে হাফ ইন্টু আর, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মান দেওয়া আছে 25, ঠিক আছে। তাহলে এই দুই ওই পাশে যে গুণ হবে, তাহলে এই আর এবং আর মিলে হবে আর স্কোয়ার, আর এই দুই ওই পাশে যে গুণ হয়ে 25 গুণ 2, তাহলে আর ইকুয়াল টু কি হবে, এই স্কোয়ার টাইপের রুট হবে 25 দুগুণী 50, হ্যাঁ রুট, তার মানে আর এর মান রুট 50। অর্থাৎ এখানে যে বৃত্তটা আছে, এখানে যে ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, তার এই বাহুর মান হচ্ছে, এই বাহুর মান রুট 50, আর এই বাহুর মানটাই আসলে মূলত বৃত্তের ব্যাসার্ধ। তো এই রুট 50 বেরোইছে মানে কি, এই বাহুর মান বেরোইছে, এই বাহুর মানে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, বুঝছেন। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল, অতএব বৃত্তের ক্ষেত্রফল মানে এখন যে অঙ্কগুলা করব এখানে সরাসরি করা যাবে না, একটা যা করবেন একটা ডেটা মিসিং থাকবে বা দুইটা ডেটা মিসিং থাকবে, সেই ডেটাগুলো বের করে আপনাকে সলভ করতে হবে। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এর মান কত, আর এর মান হচ্ছে রুট 50, রুট 50 এর স্কোয়ার, তাহলে এটা হচ্ছে পাই ইন্টু এই রুট আর স্কোয়ার কেটে দিতে হবে 50, তাহলে 50 পাই। আমাদের উত্তর হচ্ছে 50 পাই, আছে অপশনে, এই যে সি নাম্বার অপশন ইজ রাইট, 50 পাই। মনে রাখবেন আপনাকে আগে দেখতে হবে কি বের করতে বলছে। হ্যাঁ, কি বের করতে বলছে, যেটা বের করতে বলছে সেইটা বের করার সূত্র কি। তাই বের করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ মানে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ লাগবে, কিন্তু কোশ্চেনে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, তার মানে বুঝতে হবে বৃত্তের ব্যাসার্ধ বের করার জন্য কোনো না কোনো ডেটা দেওয়া আছে। তাই এখানে দেওয়া আছে কি, এখানে ভিতরে একটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে বুঝতে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে কোনো না কোনো ভাবে বৃত্তের ব্যাসার্ধ চলে আসবে। এখন এই ত্রিভুজটা আবার সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ, এটাই বৃত্তের ব্যাসার্ধ, আবার এই জিনিসটাই এই ত্রিভুজের বাহু। তাই এই জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে এই ত্রিভুজের বাহুর মান বেরোবে, আর ওই বাহুর মানটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের মান, বুঝছেন। জি, তারপর ব্যাসার্ধ বের করে অঙ্ক সলভ করতে হবে। নেক্সট, ওকে দেখেন, ইচ অফ দ্য থ্রি শেডেড রিজিয়ন ইজ এ সেমি সার্কেল। সেমি সার্কেল শব্দের অর্থ হচ্ছে অর্ধবৃত্ত, মনে রাখবেন। সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত। সেমি সার্কেল মানে কি, সেমি সার্কেল মানে হচ্ছে অর্ধবৃত্ত, মানে বৃত্তের অর্ধেক। সেমি সার্কেল অর্ধবৃত্ত, তার মানে এখানে যে ইচ অফ দা, ইচ মানে প্রত্যেক, ইচ অফ দা শেডেড রিজন, শেডেড মানে হচ্ছে দাগাঙ্কিত বা ছায়াকৃত, ছায়া। হ্যাঁ, এই যে শেডেড মানে হচ্ছে ছায়া, না এটা ছায়া পড়ছে না, এই যে শেডেড মানে বুঝছেন, এই যে এই কালারটা ভিন্ন না, শেড কালার। হ্যাঁ, শেডেড, শেডেড মানে হচ্ছে যে বললাম শেড পড়া, মানে শেড মানে ছায়া না, তার মানে কোথাও যদি ছায়া পড়ে এরকম হয় না, রোদ মনে করেন যে এক জায়গায় রোদ আছে, হ্যাঁ, সেখানে যদি কোথাও ছায়া পড়ে সেখানে এরকম এলাকা হবে না, এই যে এই এলাকাকে বলা হচ্ছে শেডেড রিজন, ছায়াকৃত, দাগাঙ্কৃত। হ্যাঁ, শেডেড রিজন, তার মানে এই যে এখানে শেডেড রিজন কয়টা, এই একটা শেডেড রিজন, এই একটা শেডেড রিজন, এই একটা শেডেড রিজন,
এরা প্রত্যেকে একটা সেমি সার্কেল মানে অর্ধবৃত্ত। তার মানে এই যে এইটুকু হচ্ছে অর্ধবৃত্ত, অর্থাৎ এই পাশে এরকম অর্ধেক ছিল, এটা হচ্ছে অর্ধবৃত্ত অর্থাৎ এটা এরকম ছিল, হ্যাঁ, এটা অর্ধবৃত্ত অর্থাৎ এটা এরকম ছিল, তাহলে অর্ধবৃত্ত। হ্যাঁ, এই তিনটা সার্কেলই তিনটা অংশই অর্ধবৃত্ত। আচ্ছা, ইফ এবি ইজ ইকুয়াল টু 4, এবি মানে এই পুরোটা, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 4, ওকে ফাইন, এই পুরো দৈর্ঘ্যটা 4। আচ্ছা, সিডি ইকুয়াল টু 2বিসি, সিডি ইকুয়াল টু 2বিসি, সিডি মানে এই যে এই পুরোটা হচ্ছে 2বিসি, ওকে ফাইন। আর বিসি ইকুয়াল টু 2এবি, বিসি মানে এই যে এটা 2এবি। দেখেন এবির মান দেওয়া আছে, বাট এই সিডি আর হচ্ছে বিসি এই দুইটার মান দেওয়া নাই, এই দুইটার মান আবার অন্য কিছুর মাধ্যমে দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। দেন দ্য এরিয়া অফ দ্য এন্টায়ার ফিগার, দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য এন্টায়ার ফিগার, এন্টায়ার ফিগার মানে সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত। এখন আমাকে বলেন, একটু তাকান, এরা অর্ধবৃত্ত কিনা? অর্ধবৃত্ত মানে তো বৃত্তের অর্ধেক, এদিকে তাকান। তাহলে এরা যদি পুরো বৃত্ত হতো, খেয়াল করেন প্লিজ, এটা যদি পুরো বৃত্ত হতো এর ক্ষেত্রফল কত হতো? পাই আর স্কোয়ার। তাহলে পুরো ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসে, এই জন্য অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, বুঝা গেছে? তো এটা তো পুরো বৃত্ত না, এটা অর্ধেক বৃত্ত, তাহলে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করবেন? এটাকে পুরো বৃত্ত চিন্তা করে ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসবে। তাহলে এখানে যেটা আছে, এই যে এখানে যেটা আছে, এটাকেও পুরো বৃত্ত চিন্তা করে ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে ভাগ, এখানেও যেটা আছে পুরো বৃত্ত চিন্তা করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে পাই আর স্কোয়ারকে। এখন আমাকে বলেন, এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে তো ব্যাসার্ধ লাগে। আমি যদি ধরে নেই যে এই বৃত্তের ব্যাসার্ধ, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটুক, হ্যাঁ, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটুক, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এইটুক, তাহলে এইটুককে আমি ধরলাম হচ্ছে R1, হ্যাঁ, এইটুককে ধরলাম হচ্ছে R2, আর এইটুককে ধরলাম হচ্ছে R3। এখন আপনি যদি এই ফিগারের ক্ষেত্রফল বের করতে চান তাহলে আপনার R1, R2 এবং R3 এর মান জানতে হবে, তাছাড়া হবে না, তাই না? তাই কিনা? তাহলে এখন আমাকে বলেন, এই যে এবি, এই যে এই বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? খেয়াল করেন প্লিজ, একটু তাকায়েন, একটু তাকায়েন। এই যে এইটা এই ছোট যে সার্কেলটা, অর্ধেক সার্কেল, এর ক্ষেত্রফল হচ্ছে পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। R1 কেন? কারণ এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ আমি R1 ধরছি, প্লাস এই যে এখানে যে অর্ধবৃত্ত দ্বিতীয় যে সার্কেলটা, তার ক্ষেত্রফল কি হবে? পাই R2 স্কোয়ার। এটা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু এটা তো অর্ধেক বৃত্ত, তাই 2 দিয়ে ভাগ, প্লাস এইটুকের ক্ষেত্রফল বের করতে গেলে ওইটার ক্ষেত্রফল ওই পুরো বৃত্ত চিন্তা করলে পাই R3 স্কোয়ার। এটা হচ্ছে এই পুরো, এটা যদি পুরো বৃত্ত হতো তার ক্ষেত্রফল, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে হবে। এখন দেখেন এই তিনটা যোগ করা মানেই কিন্তু এই তিনটা চিত্রের ক্ষেত্রফল বের হয়ে যাওয়া, তাই না? এখন আপনি আমাকে বলেন, যদি আপনি এই তিনটা ক্ষেত্রফল বের করতে চান তাহলে R1 লাগবে, R2 লাগবে, R3 লাগবে। তার মধ্যে শুধু আমার দেওয়া আছে এবির মান 4। তাকান, এবি মানে এই যে পুরোটা, এ বি, এই পুরোটা যদি 4 হয় তাহলে এইটুকু হবে 2, তাহলে এইটুকু হবে 2, তার মানে R1 ইজ ইকুয়াল টু 2। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইবার ওখানে এবার এই যে দেখেন সিডি মানে কিন্তু এই পুরোটা, বিসি মানে এই পুরোটা, এই সিডি বিসি এগুলো মান কিন্তু দেওয়া নাই। কিন্তু দেখেন এই বিসি মানে দেওয়া আছে 2ab, দেখেন বিসি ইজ ইকুয়াল টু 2ab, তাহলে 2 ইন্টু এবির ভ্যালু কিন্তু এই যে আবার 4 দেওয়া আছে, দেখছেন? তার মানে বিসি ইকুয়াল টু 8, বিসি মানে কিন্তু এই যে পুরোটা 8, এই পুরোটা যদি 8 হয় তাহলে এইখান থেকে এইটার মান হবে 4, বুঝছেন কিনা বলেন? কারণ এই পুরোটা তো ব্যাস, ব্যাসের মান 8 হলে এখান থেকে ব্যাসার্ধ কত হবে? 4 হবে না? তার মানে শুধু এইটার ব্যাসার্ধ বের করার জন্য মান সরাসরি দেওয়া আছে, কিন্তু এই দুইটার ব্যাসার্ধ সরাসরি বের করার মান দেওয়া নাই, কিন্তু এই মানের সাহায্যে এদের রিলেশন দেওয়া আছে, বিসির রিলেশন, সিডির রিলেশন, বুঝছেন? তাহলে বিসি পেয়ে গেছেন। এবার বলছে সিডি ইকুয়াল টু 2bc, দেখেন সিডি ইকুয়াল টু 2bc, তাহলে 2 ইন্টু এই বিসির ভ্যালু আবার কেবল বের করে আসছেন 8, তাহলে 8 ইজ ইকুয়াল টু 16, তার মানে সিডির মান 16, সিডি মানে এই পুরোটা, এই যে সিডি পুরোটা 16, তাহলে এটুকু কত হবে? এটুকু হবে 8। পুরোটা 16 হলে এই ব্যাস হচ্ছে 16, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 16 অর্ধেক 8, ব্যাস। R1 R2 মান R3 মান সরাসরি দেওয়া ছিল না, সেগুলো বের করার জন্য কিছু রিলেশন দেওয়া ছিল, সেগুলো থেকে R1 R2 R3 বের করলাম। এবার এই মানগুলো এখানে বসালে পরেই অঙ্ক হয়ে গেল, খুবই সিম্পল, শুধু বুঝতে হবে। দেখেন এখান থেকে পাই বাই 2 কমন আছে, পাই বাই 2 দেন কমন নেন, পাই বাই 2 কমন নিলে পরে থাকতেছে R1 স্কয়ার, R1 মানে 2, তাহলে 2 স্কয়ার, প্লাস R2 স্কয়ার, R2 মানে হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, প্লাস R3 স্কয়ার, R3 মানে হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার, ঠিক আছে? তাহলে পাই বাই 2 ইন্টু, দেখেন এটা হচ্ছে 64, 64 আর 16, 80, 80 আর 4 84, 84 কে 2 দিয়ে ভাগ করলে 42 দুগুণী 84, যে
তাহলে উত্তর হচ্ছে 42 পাই, তাহলে 42 পাই। আমার কথা কি বুঝছেন? তাহলে উত্তর হচ্ছে 42 পাই। বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নগুলো, মানে সরাসরি আপনাকে সব মান দেওয়া থাকবে না, কিছু মান মিসিং থাকবে, সেই মানগুলো আপনাকে বের করতে হবে। হ্যাঁ, এই জন্য এই টাইপের এগুলো হচ্ছে অ্যাডভান্স টাইপের একটু প্রশ্ন। এগুলা মানে বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা আমি বলবো যে নাই, একেবারে বলবো না, কিন্তু মানে ব্যাংকের যে সকল পরীক্ষা হয় সেখানে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, আশা করি বুঝছেন। আচ্ছা, নেক্সট, ইন দা ডায়াগ্রাম ইফ দ্য সার্কেল উইথ সেন্টার এ। আচ্ছা, এখানে বলছে ডায়াগ্রাম মানে চিত্র। হ্যাঁ, ইন দ্য সার্কেল উইথ সেন্টার এ মানে এ কেন্দ্র বিশিষ্ট যে সার্কেল হ্যাজ অ্যান এরিয়া অফ 72 পাই। তার মানে হচ্ছে এই যে এ কেন্দ্র বিশিষ্ট সার্কেল, এ কেন্দ্র তো এইখানে, এ কেন্দ্র বিশিষ্ট সার্কেল বলতে কিন্তু এই বড় সার্কেলকে বোঝাচ্ছে, বুঝতে হবে। এ কেন্দ্র বিশিষ্ট সার্কেল এর ক্ষেত্রফল হচ্ছে 72 পাই। ওকে, ফাইন। বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইথ সেন্টার বি। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল উইথ সেন্টার বি, তার মানে হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট সার্কেলের ক্ষেত্রফল কত। বি কেন্দ্র হচ্ছে এটা, এটা তো বি কেন্দ্র, তাহলে বি কেন্দ্র বিশিষ্ট সার্কেল মানে এই ছোট সার্কেলের কথা বলছে, তাহলে এই ছোট সার্কেলের ক্ষেত্রফল চাইছে। এখন আমাকে বলেন ক্ষেত্রফল বের করার সূত্র তো পাই আর স্কোয়ার। তাকান প্লিজ, ক্ষেত্রফল বের করার সূত্র কি? পাই আর স্কোয়ার, তাই না? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে এই যে আর এর মান মানে ব্যাসার্ধ লাগবে। এখন এখানে কার ক্ষেত্রফল বের করতে বলছে? যেহেতু বি কেন্দ্র বিশিষ্ট সার্কেলের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই যে ছোট সার্কেলের ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে আপনার এই ব্যাসার্ধ লাগবে ছোট সার্কেলের। যার ক্ষেত্রফল বের করতে বলবে তার ব্যাসার্ধ লাগবে। তাহলে এখানে ছোট সার্কেলের ক্ষেত্রফল বের করতে বলছে, সুতরাং ছোট সার্কেলের ব্যাসার্ধ লাগবে, মানে আরটা লাগবে কার? এই ছোট সার্কেলের। কিন্তু এই ব্যাসার্ধ মানে কি? সরি, ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব। এখন আপনি যদি এই ব্যাসার্ধের মান বের করতে চান, কিন্তু এই ব্যাসার্ধ বের করার জন্য কোনো ডেটা ছোট সার্কেলের দেওয়া নাই, দেওয়া আছে বড় সার্কেলের ক্ষেত্রফল। তাকান তো, বড় সার্কেল মানে এই যে, তাহলে বড় সার্কেলের তাকান, এই যে তাহলে বড় সার্কেলের, এটা হলো বড় সার্কেলের কেন্দ্র, এই যে দেখেন, এই যে এটা হলো বড় সার্কেলের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে কিভাবে দেখাই, এই যে আমি যে দাগটা দিছি, হ্যাঁ, এইটা হলো বড় সার্কেলের ব্যাসার্ধ। খেয়াল করে দেখেন তো, একটা মজার বিষয়, এই বড় সার্কেলের ব্যাসার্ধ থেকে, খেয়াল করেন, আর ছোট সার্কেলের ব্যাসার্ধ কোনটু? ছোট সার্কেলের ব্যাসার্ধ এই যে ছোট সার্কেলের কেন্দ্র, এটা কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি কোনোভাবে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের করতে পারি, তাই না? তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য দেখেন, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি? এই যে এ থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব, এই পুরো দৈর্ঘ্যটা কি? এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে বড় সার্কেলের ব্যাসার্ধ। আবার এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু এই ছোট সার্কেলের ব্যাস। একটু খেয়াল করছেন বিষয়টা? এই ব্যাপারগুলো কিন্তু চিত্রে খেয়াল করতে হবে আপনাকে। বড় সার্কেলের ব্যাসার্ধই হচ্ছে ছোট সার্কেলের ব্যাস। খেয়াল করে দেখছেন? তার মানে আমি যদি কোনোভাবে বড় সার্কেলের ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, তাহলে ছোট সার্কেলের ব্যাস বের হয়ে গেল। আর সেই ছোট সার্কেলের ব্যাসকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে ছোট সার্কেলের ব্যাসার্ধ চলে আসলো। বুঝছেন? তাহলে চিত্রে দেখবেন, চিত্রে বড় বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্ত মানে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বড় বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ছোট বৃত্তের ব্যাস। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে চিত্র দেখে, না হলে কিন্তু হবে না। ছোট বৃত্তের ব্যাস, তার মানে আমি যদি কোনোভাবে বড় বৃত্তের ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি, ছোট বৃত্তের ব্যাস চলে আসলো। এখন বড় বৃত্তের ব্যাসার্ধ কেমনে বেরোবে? কোশ্চেনে বলে দিচ্ছে যে সেন্টার এ বিশিষ্ট বৃত্তের এরিয়া হচ্ছে 72 পাই, মানে বড় বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল হচ্ছে 72 পাই। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কি? আমি ধরলাম বড় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই আর এ ধরলাম, আর এ, এই আর এ দ্বারা বোঝাচ্ছি যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কি? এটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। আর এই মানটা কত? এই মানটা দেওয়া আছে 72 পাই। এই পাই পাই কাটা, তাহলে আমি তো এখান থেকে কি বের করবো? আর এ বের করবো, মানে এ বৃত্তের ব্যাসার্ধ বের করবো। তাহলে স্কোয়ার টাইপের রুট হবে, তাহলে √ 72। এই √ 72 কে আপনি লিখতে পারেন 36 গুণ 2। 36 এর রুট হয় 6 আর √2 থেকে যাবে, তাহলে 6√2। তার মানে আর এ ইজ ইকুয়াল টু 6√2। এর মানে কি? এর মানে হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6√2। তাহলে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? কারণ এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে এই যে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুক, এই ব্যাসার্ধই হচ্ছে কি বলেন তো? বি কেন্দ্রের ব্যাস।
হ্যাঁ, তাহলে অতএব বি বৃত্তের ব্যাস, তাহলে অতএব ছোট বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর বি ধরলাম। হ্যাঁ, আর বি ইকুয়াল টু এই যে আর এ ডিভাইডেড বাই 2, তার মানে 6√2 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে এটাকে কাটলে 3 বার, তার মানে 3√2 ব্যাস, তার মানে আর এর মান 3√2। এবার যেহেতু ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব ছোট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে অতএব এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার, যেহেতু ছোট বৃত্তের ব্যাসার্ধ ক্ষেত্রফল বের করতে বলছে তাই আর বি স্কয়ার লিখবো। তাহলে পাই আর বির মান কত 3√2, তাহলে 3√2 এর হোল স্কয়ার, তাহলে এটাতে থাকলো পাই, এই স্কয়ারটা 3 এর উপর আছে, √2 এর উপর আছে, 3 এর উপর স্কয়ার মারলে 9, √2 এর উপর স্কয়ার মারলে স্কয়ার আর রুট কেটে 2, 9 2 18, সাথে হচ্ছে পাই, তাহলে উত্তর হচ্ছে 18 পাই। উত্তর হচ্ছে 18 পাই। আমার কথা কি বুঝছেন? 18 পাই আছে অপশনে, এ নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, আমি আবার বলছি অঙ্কগুলো খুবই সিম্পল, কিন্তু সব ডেটা দেওয়া থাকতেছে না, কিছু ডাটা আপনাকে বের করে নিতে হচ্ছে, এই হলো বিষয়। এই জন্য চিত্রে খেয়াল রাখতে হবে যে আসলে আগে দেখতে হবে কি বের করতে বলছে, সেই জিনিসটা বের করতে গেলে কি কি ডেটা লাগে। সব ডেটা যদি দেওয়া থাকে তাহলে তো গুড, না থাকলে ভেরি গুড। কেন? কারণ যা দেওয়া নাই সেগুলো বের করার জন্য কোনো না কোনো ইনফরমেশন দেওয়া থাকবে। ওকে, তাহলে এখানে বলছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এই যে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ লাগবে, তার মানে এই মানটা লাগবে, কিন্তু এই মানটা তো দেওয়া নাই। এখন এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এই যে ব্যাসার্ধ হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এটা সমান। তার মানে আমি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল থেকে এর ব্যাসার্ধ বের করব, সেই ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলেই বি ব্যাসার্ধ চলে আসবে, তারপরে তাকে পাই আর স্কয়ার করে দিলে চলে আসবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, ইন দ্য সার্কেল ও বি ইকুয়াল টু, ইন দ্য সার্কেল ও মানে ও সার্কেল মানে ও কেন্দ্র বিশিষ্ট সার্কেল, এই যে এখানে ও আছে মানে বুঝতে হবে যে ও কেন্দ্র বিশিষ্ট সার্কেল। আচ্ছা, ওবি ইকুয়াল টু 6, ওবি মানে কোনটা? ওবি মানে কিন্তু এই যে এখান থেকে এই সম্পূর্ণটা, এটা হচ্ছে 6। ওকে ফাইন। এবি ইকুয়াল টু 2, এবি মানে কিন্তু এই যে এইটুক হচ্ছে 2, এইটুক 2। আচ্ছা, এই যে এইটুক হচ্ছে 2। দেন দ্য রেশিও অফ দ্য শেডেড পোর্শন, শেডেড মানে হচ্ছে ছায়াকৃত বা দাগাঙ্কিত, ঠিক আছে? এই যে শেডেড মানে এই যে শেড এলাকা, এই যে এটাকে কি বলবো, কি কালার বলবো এটাকে, আরে এটাকে কি বলে, হ্যাঁ অ্যাশ কালার। এই যে অ্যাশ কালারের যে জায়গাটা না, এটা হচ্ছে ছায়াকৃত। তা কি বলছে? দ্য রেশিও মানে অনুপাত, দ্য রেশিও অফ দ্য শেডেড পোর্শন টু দ্য স্মল সার্কেল, তার মানে হচ্ছে কার রেশিও চাইছে? রেশিও চাইছে শেডেড পোর্শনের সাথে স্মল সার্কেল। স্মল সার্কেল মানে এই যে ভিতরের যে সার্কেল না, এটা, অর্থাৎ আমার অনুপাত নির্ণয় করতে বলছে এই শেডেড পোর্শন, এই যে শেডেড পোর্শনের ক্ষেত্রফলের সাথে ছোট সার্কেলের অনুপাত বের করতে বলছে। এখন আমাকে বলেন তাহলে আমার কি বের করতে হবে? প্রথম কাজ হলো আমার তো এই শেডেড পোর্শনের ক্ষেত্রফল বের করতে হবে, প্রথম কাজ। এখন এই শেডেড পোর্শনের ক্ষেত্রফল কেমনে বের করবো? দেখেন, আমি আবার বলছি, কখনো সরাসরি এরকম একটা চাকতির ক্ষেত্রফল বের করা যায় না, সরাসরি বের করা টাফ, যায় না বলবো না, টাফ। এই এলাকায় শেডেড পোর্শনের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এই বড় ক্ষেত্রফল দেখেন, এই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এই মাঝখানের ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কিন্তু এই এলাকার ক্ষেত্রফল পাবো। আমার কথা বুঝছেন কিনা বলেন? তাহলে আমার প্রথম কথা হচ্ছে শেডেড পোর্শনের ক্ষেত্রফলটা যদি আগে বের করতে চান, আপনার কাজ হচ্ছে এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করে বিয়োগ করা। তাহলে আমরা প্রথমে হচ্ছে শেডেড পোর্শনের ক্ষেত্রফল, এরিয়া অফ শেডেড পোর্শন, এরিয়া অফ শেডেড, SHADED, শেডেড পোর্শন। আচ্ছা, তো এরিয়া অফ শেডেড পোর্শন কিভাবে? বড় বৃত্তের ক্ষেত্রফল মানে পাই, আর এর মান কত? বড় বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু বড় বৃত্তের ব্যাসার্ধ। দেখেন বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই যে এখান থেকে এটা দেওয়া আছে, এই ওবির মান দেওয়া আছে, দেখেন এই যে ওবি ইকুয়াল টু 6, এই যে ওবি মানে কিন্তু এই যে এটা মানে কিন্তু বড় বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ, তাহলে পাই ইন্টু 6 স্কয়ার, এই যে পাই আর স্কয়ার মাইনাস এই ছোট বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই ইন্টু ছোট বৃত্তের ব্যাসার্ধ। এখন ছোট বৃত্তের ব্যাসার্ধ কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে এইটুকের মান হচ্ছে 6 আর এইটুকের মান হচ্ছে 2, তাহলে পুরোটা 6 থেকে এই 2 বাদ দিলে এইটুক 4। আমার কথা বুঝছেন কিনা বলেন? বুঝছেন? হ্যাঁ, তার মানে উত্তর হচ্ছে পাই ইন্টু 4 স্কয়ার। সরি, আচ্ছা, তাহলে এটা হচ্ছে 36 পাই
মাইনাস 16 পাই। 36 থেকে 16 বিয়োগ হলে কত থাকে? 36 থেকে 16 গেলে 20 পাই। এই 20 পাই কি? আচ্ছা, এই 20 পাই হলো এই যে দাগাঙ্কিত যে মানে শেডেড যে রিজন, এটার হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমার অনুপাত চাইছে কি? এই শেডেড পোর্শনের সাথে ছোট বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, তাহলে অতএব অনুপাত আপনি এটা লিখে নেবেন যে শেডেড পোর্শনের সাথে ছোট বৃত্তের অনুপাত। তাহলে শেডেড পোর্শনের সাথে ছোট বৃত্তের অনুপাত, দেখেন ফাইন্ড দ্য রেশিও অফ শেডেড পোর্শন টু স্মল সার্কেল। তার মানে শেডেড পোর্শনের সাথে স্মল সার্কেলের অনুপাত, অর্থাৎ শেডেড পোর্শন উপরে থাকবে, স্মল সার্কেল নিচে থাকবে। তাহলে উপরে শেডেড পোর্শন, হ্যাঁ, তাহলে শেডেড SHADED শেডেড ডিভাইডেড বাই স্মল SMALL। শেডেডের ক্ষেত্রফল কত? যে 20 পাই। আর স্মলের ক্ষেত্রফল কত? স্মলের ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কয়ার। স্মলের ক্ষেত্রফল মানে স্মলের ব্যাসার্ধ। এই স্মল সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এটুকু কত বের করছিলাম? 4। এই যে 4, আমার কথা বুঝছেন? তাহলে পাই ইন্টু 4 স্কয়ার। আচ্ছা, এই পাই কাটা, তাহলে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে উপরে 20, নিচে 4 স্কয়ার 16। এবার কাটা যায় 4 দিয়ে, 4 5 20, 4 4 16, তার মানে 5:4। আমার কথা বুঝছেন কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। 5:4, সি নাম্বার অপশন ইজ রাইট। এখন যে ভালো বুঝে সে তো এইগুলা কিছুই করবে না। আচ্ছা দেখেন, যে ভালো বুঝে সে এক লাইনে করে ফেলবে। কিভাবে দেখেন? সে তো এইসব লিখবে না, সে লিখবে একবারে। দেখেন, সে খালি এখানে চিত্রে খালি মানগুলো আগে বের করে রাখবে। এই পুরো মানটা 6, হ্যাঁ, এইটুকু হচ্ছে 2, তার মানে এইটুকু হচ্ছে 4। সে লিখবে কি চাইছে একবারে, যে শেডেড পোর্শনের ক্ষেত্রে তো জানেন যে শেডেড পোর্শনের ক্ষেত্রফল বের হবে বড় সার্কেল থেকে ছোট সার্কেল বিয়োগ করলে। তাহলে বড় সার্কেল মানে হচ্ছে পাই ইন্টু 6 স্কয়ার মাইনাস ছোট সার্কেল মানে পাই ইন্টু 4 স্কয়ার। আমার কথা বুঝছেন কিনা? এলো শেডেড পোর্শনের ক্ষেত্রফল, সে বের করে ফেলছে। নিচে স্মল সার্কেলের ক্ষেত্রফল, স্মল সার্কেলের ক্ষেত্রফল মানে যে পাই ইন্টু স্মল সার্কেলের ব্যাসার্ধ 4, তাহলে পাই ইন্টু 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে 36 পাই, 36 পাই থেকে 16 পাই গেলে 20 পাই ডিভাইডেড বাই 16 পাই। আমার কথা কি বুঝছেন? পাই কাটা, 4 5 20, 4 4 16, 5:4। যে ভালো বোঝে, অঙ্ক করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, সে এইটুক করবে। সে অত কিছু আলাদা আলাদা করে বের করবে না, অত কিছু আলাদা আলাদা করে বের করার সময় থাকে না। অঙ্ক শর্টকাটে করা মানে যে মুখস্থ শর্টকাট করা বিষয় এরকম না। অঙ্ক শর্টকাট করা মানে অনেক লাইন স্কিপ করা, আর অনেক লাইন স্কিপ করতে হলে এক্সপার্ট হতে হবে। প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একসময় মানুষ এক্সপার্ট হয়, এমনিতে হয় না, বুঝছেন? নেক্সট কি বলছে? ইন দ্য সার্কেল 3 রাইট অ্যাঙ্গেলস হ্যাভ ভার্টিসেস। আচ্ছা, এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল 3 রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ। এই যে দেখেন, এই যে এগুলো সমকোণ, এই যে 3টা সমকোণ, এই যে 3টা সমকোণ, এই যে 3টা সমকোণ, দেখছেন? মানে 3 রাইট অ্যাঙ্গেলস হ্যাভ ভার্টিসেস এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে 3টা সমকোণ সার্কেলের কেন্দ্রে কি করছে? একত্রিত হয়েছে আর কি, 3টা সমকোণ, হ্যাঁ, বা 3টা ভার্টিসেস, মানে ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ। তার মানে এই 3টা সমকোণ, এই যে 3টা সমকোণ না, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, 3টা সমকোণের শীর্ষ এই কেন্দ্রে যায় মিলিত হয়েছে। বিষয়টা এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 8, এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 8। রেডিয়াস মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে 8। তো এগুলো 8, সব 8, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বগুলো কি 8, বুঝছেন? হোয়াট ইজ দ্য কম্বাইন্ড এরিয়া অফ দ্য শেডেড রিজন? এখানে যে শেডেড রিজনটা বলছে কম্বাইন্ড এরিয়া, কম্বাইন্ড মানে সমন্বিত ক্ষেত্রফল। শেডেড রিজনের সমন্বিত ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এইটুক, তারপরে এইটুক, তারপরে এই যে এইটুক, এই 3 অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। মজার বিষয় হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই 3 অংশের ক্ষেত্রফল বের করব না, আমরা পুরো সার্কেলের ক্ষেত্রফল বের করব। হ্যাঁ, সেই সার্কেলের ক্ষেত্রফল থেকে এই অংশ, এই অংশ, এই অংশ, এই 3টা লাল অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই কিন্তু এই যে শেডেড রিজনের যে 3টা কম্বাইন্ড এরিয়া আছে ওদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমার কথা বুঝছেন কিনা? পুরো সার্কেলের ক্ষেত্রফল থেকে এই যে এগুলো কিন্তু বৃত্তকলা, খেয়াল করে দেখছেন, এই যে এগুলো কিন্তু বৃত্তকলা। এই যে এটা বৃত্তকলা না, এটা একটা পিজ্জা না, এটা একটা পিজ্জা না, এই যে এটা এরকম পিজ্জা এখানে কয়টা আছে? 3টা। এই যে এই পাশে একটা, এই যে
তাহলে আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই লাল পিৎজা 3টা বাদ দিয়ে দেবো, তাহলেই কিন্তু এই যে শেডেড রিজনের ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, এখন বলবেন যে ভাই আপনি এই 3টা বাদ দিবেন কেন? কারণ আমার এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো ইজিলি, কারণ এই কোণটা 90 দেওয়া আছে, কিন্তু এই কোণের মানটা কত দেওয়া নাই। তার মানে আমি এইগুলোর ক্ষেত্রফল বের করবো না, এগুলোর ক্ষেত্রফল বের করতে গেলে একটু টাইম লাগবে, করা যাবে সমস্যা নেই, কিন্তু এটা করবো না। এই কোণটা যেহেতু 90, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করছি না, বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে দেখেন, এই কোণের মান যদি দেওয়া থাকে তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করা যাবে যদি ব্যাসার্ধের মান দেওয়া থাকে। এই যে এটা যদি থিটা হয় তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ারকে এই থিটা ডিভাইডেড বাই 360 দিয়ে গুণ করলেই তো এই বৃত্তকলার ক্ষেত্রফল চলে আসে। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে এই বৃত্তচাপটা এখানে কত কোণ উৎপন্ন করছে সেটা জানতে হবে। তাহলে এই যে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপটা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটা 90, যেহেতু এই কোণের মানটা জানি তার মানে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি ইজিলি বের করতে পারবো। আবার এই কোণটার মান 90, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই কোণটার মান 90, তার মানে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবো। এই 3টা বৃত্তকলা কিন্তু সমান এরিয়া কভার করছে। বলবেন কিভাবে বুঝলেন? কারণ এই 3টা বৃত্তকলা কেন্দ্রে একই কোণ উৎপন্ন করছে এবং একই বৃত্তের মধ্যে, তার মানে এই এলাকার ক্ষেত্রফল, এই এলাকার ক্ষেত্রফল আর এই এলাকার ক্ষেত্রফল সমান। অর্থাৎ এখানে একটার ক্ষেত্রফল বের করে 3 দিয়ে গুণ করলে পারে এই 3টার ক্ষেত্রফল চলে আসবে। তার মানে এই যে 3টা বৃত্তকলা অর্থাৎ 90 ডিগ্রি কোণ সৃষ্টিকারী 3টা বৃত্তকলার ক্ষেত্রফল আগে বের করবেন। কথা বোঝা যাচ্ছে? তাই পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই 3 অংশের ক্ষেত্রফল বাদ দিলেই তো এই শেডেড রিজন 3টার ক্ষেত্রফল চলে আসতেছে, বুঝতে হবে। এখন অনেকে বলবেন যে ভাই শেডেড রিজনের ক্ষেত্রফল বের করতে বললো, আপনি সরাসরি এই 3টার ক্ষেত্রফল না বের করে পুরো বৃত্ত থেকে এদের ক্ষেত্রফল বাদ দিচ্ছেন কেন? আরে ভাইয়া এই 3টার ক্ষেত্রফল বের করবেন কিভাবে? এই কোণের মানটা তো দেওয়া নাই ভাই। এরাও বৃত্তকলা, দেখেন এরাও কিন্তু বৃত্তকলা, ছোট পিৎজা, কিন্তু এটা বের করতে হলে তো এই কোণের মান দেওয়া থাকতে হবে। এই কোণের মান দেওয়া নাই, দেওয়া আছে এইগুলা, বুঝছেন? এই জন্য হ্যাঁ, বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে আমরা ওই যে 90 ডিগ্রি কোণ সৃষ্টিকারী 3টি বৃত্তকলার ক্ষেত্রফল এভাবে লিখবেন যে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ সৃষ্টিকারী 3টি বৃত্তকলার ক্ষেত্রফল। আমি আবার বলছি এই যে এই বৃত্তকলা এদের ক্ষেত্রফল সমান হবে। বলুন কিভাবে? কারণ এরা কেন্দ্রে একই কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই জায়গাটুকু একই জায়গা, এই জায়গাটুকু একই জায়গা, এই কেন্দ্রে যত কোণ সেম, এই কেন্দ্রের কোণ সেম, কেন্দ্রে কোণ সেম, সবই 90। তার মানে এই জায়গাগুলো একই বৃত্তের ভেতর যেহেতু অবস্থান করতেছে, বুঝছেন? আর এই যে ব্যাসার্ধ, এই যে এটুকু দিয়ে আছে 8, তো ব্যাসার্ধ 8, এখানে 90, তাহলে এই ব্যাসার্ধ 8, এখানে 90, তাহলে তো সেম। তাহলে কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্নকারী 3টি বৃত্তকলার ক্ষেত্রফল লিখবেন। এখন একটা বৃত্তকলার ক্ষেত্রফল কি? পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাকে থিটা ডিভাইডেড বাই 360 দিয়ে গুণ। থিটা এখানে কত? এই যে এটা 90 ডিগ্রি, বুঝছেন? তাই 90 ডিভাইডেড বাই 360, ওকে। একে 3 দিয়ে গুণ করলে এটা হচ্ছে একটা বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে এইটা অথবা এইটা, তাকে 3 দিয়ে গুণ, তাহলে ওই 3টার ক্ষেত্রফল চলে আসলো। আর পুরো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে 3টা বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিলাম। এইটাই হলো শেডেড, এই যে 3টা শেডেড যে রিজন আছে না, ওদের ক্ষেত্রফল। বুঝছেন কিনা বলেন? এই যে এইভাবে করতে হবে, এইভাবে এক লাইনে। এগুলো আস্তে আস্তে হবে, একদিনে হয় না ভাই, প্র্যাকটিস করতে হয় অনেক। আচ্ছা, তাহলে পাই, এখান থেকে পাই আর স্কয়ার কমন আছে, পাই আর স্কয়ার কমন নেন। দেখেন এখানে পাই আর স্কয়ার আছে, এখানে পাই আর স্কয়ার আছে, কমন নেন, নিতে পারেন, সমস্যা নেই। তাহলে পাই আর স্কয়ার যদি কমন, আর এর মান তো দেওয়া আছে, যে আর এর মান রেডিয়াস 8 তো বসাই দেন, সমস্যা নেই। পাই ইন্টু 8 স্কয়ার মাইনাস এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে এটা যাবে 4 বার, আর যায় না, থাক। পাই ইন্টু 8 স্কয়ার মাইনাস 3 ইন্টু পাই ইন্টু আর এর মান 8 স্কয়ার, হ্যাঁ, ইন্টু উপরে কিছু নেই মানে 1 আর নিচে 4, 1/4। তো এটা হচ্ছে 64 পাই মাইনাস 3 পাই ইন্টু এটা হচ্ছে 8 স্কয়ার 64, এই 1 দিয়ে এটা কাটলে 1 দিয়ে 4 দিয়ে 64 কাটলে 16, তাহলে 3 16 তে 48, তাহলে 64, এখানে পাই আছে, এখানে পাই আছে, আচ্ছা পাই ইন্টু 64, তাহলে 64 পাই মাইনাস 3 16 তে 48 পাই, কত হয়? 48 থেকে 16 64 থেকে 48 বিয়োগ করলে 16, 6 1 16 আর সাথে আছে পাই, তাহলে 16 পাই। আমাদের উত্তর হচ্ছে 16 পাই, আছে অপশনে। ই নাম্বার অপশন ইজ রাইট। এখন ভাই ই নাম্বার অপশন কেন আসছে? এগুলো বিবি এর প্রশ্ন, হ্যাঁ, এই জন্য 5টা অপশন থাকে বিবিএতে। খুবই সুন্দর, নাইস একটা অঙ্ক, হ্যাঁ, নাইস একটা অঙ্ক।
অনেকে বলবে যে ভাই এবং কোমর এই তিনটা ক্ষেত্রফল আলাদা আলাদা। যারা সহজ সরল তারা এইগুলোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করবে। আরে ভাই এগুলোর ক্ষেত্রফল বের করতে গেলে তো এই কোণটা দেওয়া থাকতে হবে, দেওয়া নাই, তাহলে আমি কি করব? হ্যাঁ, তাহলে আমি কি করবো না? অবশ্যই করব। তাহলে আমরা কি করব? পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে এই যে তিনটা যে বৃত্তকলা এদের ক্ষেত্রফল বাদ দিলে পারে এই তিনটা শেডের দুজনের ক্ষেত্রফল চলে আসবে। হ্যাঁ, আমার কথা কি বোঝা যাচ্ছে? বৃত্তকলার ক্ষেত্রফল বের করা না বুঝলে তো বিপদ কিন্তু। নেক্সট, if an arc মানে বৃত্তচাপ, if an arc with length of 12 pi is 3/4 the circumference of a circle. সার্কামফারেন্স মানে হচ্ছে পরিসীমা। একটা আর্ক, একটা চাপের দৈর্ঘ্য 12 পাই এবং সেই দৈর্ঘ্যটা হচ্ছে সার্কামফারেন্সের 3/4 গুণ, এইটুকু হচ্ছে বুঝতে হবে। ইফ অ্যান আর্ক উইথ লেন্থ 12 পাই ইজ 3/4 দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। তার মানে একটা সার্কেলের একটি চাপের দৈর্ঘ্য হচ্ছে 12 পাই, যা হচ্ছে তার সার্কামফারেন্স মানে পরিধির 3/4 অংশ। হ্যাঁ, হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্টস অফ দ্য আর্ক? শর্টেস্ট ডিস্টেন্স মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বিটুইন দ্য এন্ড পয়েন্টস, বিটুইন দ্য এন্ডস পয়েন্ট অফ দ্য আর্ক। মানে এন্ড পয়েন্ট মানে হচ্ছে মানে কি বলবো, মানে শেষ বিন্দু। হ্যাঁ, দুই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী সবচেয়ে কি শর্টেস্ট ডিস্টেন্স কত? দুই প্রান্ত বিন্দুর মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্স। এন্ড পয়েন্ট মানে প্রান্ত বিন্দু, বুঝছেন? তাহলে এইটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের একটা চাপ দেওয়া আছে, বৃত্তচাপ। হ্যাঁ, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 12 পাই। তা বৃত্তচাপ মানে কোনটা ধরবেন বলেন? ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে কোন বৃত্তচাপটা বোঝাচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 পাই? সেই বৃত্তচাপটা কি এইটা নাকি সেই বৃত্তচাপটা এই অধিচাপ? বুঝে নিতে হবে এখানে এই যে 12 পাই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা এই পাই, এইটার না, সেটা হচ্ছে এইটার। এখন বলুন ভাই এটা কি করে বুঝলেন আপনি? এটা আমরা বলে দিয়েছি, দেখেন যে দা লেন্থ অফ অ্যান আর্ক ইজ 12 পাই, তার মানে একটা চাপের দৈর্ঘ্য হচ্ছে 12 পাই। এখন চাপ তো এইটাও হতে পারে আবার এইটাও হতে পারে, তাই না? ইজ 3/4 দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্সের পরিধি। তাহলে পরিধি যদি পি হয়, পরিধিকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে বৃত্তের পরিধি, এই পরিধির 3/4 অংশ এইটাই হচ্ছে এই চাপের দৈর্ঘ্য। তাহলে পরিধির 3/4 অংশ ইজ ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য কত? 12 পাই। এইখান থেকে আমরা পরিধি পেয়ে যাব। যে বৃত্ত চাপের দৈর্ঘ্যটা দেওয়া আছে তাহলে এই 3/4 পাশে নিয়ে যান, তাহলে পি ইজ ইকুয়াল টু, ওই পাশে গেলে পরে কি হচ্ছে, এই 3 দিয়ে 12 যাবে 4 বার, 4 4 16 পাই। 16 পাই হচ্ছে পরিধি, তাহলে পুরোটা হচ্ছে পরিধি হচ্ছে 16 পাই। তার মধ্যে চাপের দৈর্ঘ্য 12 পাই, তাহলে বোঝেন পরিধি 16 পাই, তাহলে একটা চাপের দৈর্ঘ্য 12 পাই। আমরা কি জানি এখানে তো দুইটা চাপ আছে, এটা হচ্ছে উপচাপ আর এটা হচ্ছে অধিচাপ। এখন এই 12 পাই দ্বারা আসলে কোনটুক বোঝাচ্ছে? এইটুক বোঝাচ্ছে নাকি এইটুক বোঝাচ্ছে? এইটাই হলো বিষয়। সেটা জানতে হলে আপনাকে পরিধি বের করতে হবে। পরিধি বের করলে বুঝে যাবেন যে আচ্ছা কোনটুক বোঝাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে পরিধি, তাহলে চাপের দৈর্ঘ্য হচ্ছে পরিধির 3/4 গুণ, তাহলে পরিধি এত, তার 3/4 গুণ ইজ ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য। এখান থেকে পরিধি পেয়ে গেলাম 16 পাই, বুঝছেন? তাহলে পরিধি 16 পাই মানে পুরোটা হচ্ছে 16 পাই, তার মধ্যে একটা চাপ, একটা অংশ হচ্ছে 12 পাই, তাহলে আরেকটা অংশ কত? এই পুরো পরিধি থেকে মানে 16 পাই থেকে এই যে ওই চাপটার দৈর্ঘ্য বাদ দিলে 4 পাই। তার মানে হচ্ছে এখানে যে দুইটা চাপ আছে, একটা চাপের দৈর্ঘ্য 12 পাই আর একটা চাপের দৈর্ঘ্য 4 পাই। তাহলে বোঝেন 12 পাই বড় না 4 পাই বড়? 12 পাই বড়। তার মানে এই উপরের অংশটা হচ্ছে 12 পাই আর এইটুকু হচ্ছে 4 পাই। এইটা অনেকে বুঝবে না যে কোন চাপের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বুঝতে হবে। পরিধি বের করে তারপর আপনি বের করতে পারবেন যে কোন চাপের দৈর্ঘ্য দেওয়া আছে। তাইলে এখন আপনাকে কি বলছে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্টস অফ দ্য আর্ক? আর্ক মানে বৃত্তচাপ, তার মানে এই যে বৃত্তচাপ সেটা হোক এই বৃত্তচাপ অথবা হোক এই বৃত্তচাপ, মানে উপচাপ হোক আর অধিচাপ হোক, এদের এন্ড পয়েন্টস দুইটা কিন্তু সেম। এন্ড পয়েন্টস এখানে একটা, এখানে একটা। এই চাপেরও এন্ড পয়েন্টস এই এ আর বি, এই চাপেরও এন্ড পয়েন্টস এ আর বি। এটা তো কোনো সমস্যা নাই। এবার বলছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য এন্ড পয়েন্টস। তাহলে এই এন্ড শর্টেস্ট ডিস্টেন্স মানে যেটা এই যে দৈর্ঘ্য বের করতে বলছে, শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা বের করতে বলছে। আচ্ছা, এই যে দৈর্ঘ্যটা যদি আমাকে বের করতে হয়, বুঝছেন? শর্টেস্ট ডিস্টেন্স মানে এই যে দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য আমরা কেমনে বের করবো? আমি আবার বলছি খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ,
এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই কোণের মানটা জানতে হবে, তাইলেই হবে। এখন এই ব্যাসার্ধ কেমনে বের করবেন? ব্যাসার্ধ মান তো পুরো বৃত্তের পরিধি দেওয়া আছে, যে পরিধি 16 পাই। দেখেন পরিধি কত, 16 পাই বের করছেন, তাই পরিধি মানে হচ্ছে 2 পাই আর ইজ ইকুয়াল টু 16 পাই। এই পাই পাই কাটা, এই 2 দিয়ে পাশে ভাগ করলে আর ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 8, ব্যাসার্ধের মান 8, এটা বের করে ফেলছেন। তাহলে এইটা 8, এইটা 8। এখন যদি কোনোভাবে এই কোণের মানটা বের করতে পারেন তাহলেই তো আপনি এটা বের করতে পারবেন। এখন টার্গেট হচ্ছে এই কোণটা বের করা। এখন এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, 4 পাই। আমরা জানি কোন বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে কিভাবে, এস ইকুয়াল টু আর থিটা। মনে আছে কিনা বলেন? আর থিটা, আর থিটাকে কি পাই বাই 180 দিয়ে গুণ করা ছিল, থিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করা ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন তাহলে এই এস এর দৈর্ঘ্য, এই যে এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 4 পাই, তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা বের করতেছি। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 4 পাই। তো এই যে চাপ ও চাপের দৈর্ঘ্য 4 পাই ইজ ইকুয়াল টু আর, আর এর মান কত, আর এর মান 8 বের করে আসছি না কত, হ্যাঁ 8। আর এই থিটাটা বের করব, থিটা ইনটু পাই ডিভাইডেড বাই 180। দুই পাশ থেকে পাই পাই কাটা, দেখেন এই 4 দিয়ে 8 কে 2 বার যাবে, এই 2 দিয়ে 180 90 বার যাবে, এই পাশে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই পাশে আছে 1, এই 90 এই পাশে এসে 1 এর সাথে গুণ হবে, আর এই পাশে থিটা থাকবে, তার মানে থিটার মান 90, অর্থাৎ এই কোণের মানটা 90। এবার বুঝছেন কিনা বলেন? এই কোণটা যেহেতু 90, তার মানে এখানে যে একটা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, বুঝছেন কিনা? এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে এই দুই বাহুর মান জানি, অতিভুজের মান বের করতে হবে। তাহলে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটাকে আমি ধরলাম এবি, এই যে এবি, তার মানে এবি স্কয়ার, এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এবি স্কয়ার 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, অর্থাৎ 64 প্লাস 64। এটা দুই ভাবে করতে পারেন, 64 64 যোগ করলে 128 হয়ে যাবে, দরকার নাই, লেখেন 2 ইন্টু 64 লেখা যায়। আর এবি স্কয়ার, এখন এবি যেহেতু বের করবেন, স্কয়ারটা এসে রুট করেন। তাহলে কোথায় করব, এদিকে দেখেন, এই যে এখানে দেখাচ্ছি। তাহলে এই স্কয়ারটা এসে রুট করলে তাহলে এবি ইকুয়াল টু রুট 2 ইন্টু 64, 128 লিখলে সমস্যা নেই, 2 রুট হয় না, থেকে যাবে, আর 64 রুট 8, তাহলে 8 রুট 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 রুট 2, ডি নাম্বার অপশন ইজ রাইট। অঙ্কটা কিন্তু ট্রিকি, হ্যাঁ ট্রিকি, 8 রুট 2। আমি আবার বলছি, এইসব অঙ্ক করলে মাথা পরিষ্কার হবে, ব্রেন ক্লিয়ার হবে, ঠিক আছে, চিন্তা শক্তি বাড়বে। আপনাকে এই ডিসটেন্সটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই এই বাহুর মান আর এই কোণ জানতে হবে, তাছাড়া হবে না। তবে মাথায় রাখবেন, এটা সাধারণত সবসময় এই টাইপের প্রশ্ন আসলে এই কোণটা 90 হয়, হ্যাঁ, নাহলে বের করা অনেক জটিল হয়, ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবেন না। এটা আসলে এরকমই আসবে, টেনশন করবেন না, বুঝছেন, 90 দিয়েই আসবে। তাহলে এটা এই দুই বাহু বের করতে, এই দুই বাহুর ব্যাসার্ধ, তাহলে এই যে পরিধি বের করছি, সেই পরিধি থেকে ব্যাসার্ধ বের করছি, ব্যাস। তারপর হচ্ছে এই চাপের দৈর্ঘ্য থেকে এই কোণের মান বের করছি, এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্রগুলো না জানা থাকলে তো বিপদ। এখন এস ইকুয়াল টু আর থিটা দিয়ে যদি না করতে চান তাও হবে, এদিকে তাকান, এস ইকুয়াল টু আর থিটা দিয়ে যদি না করতে চান কোনো সমস্যা নেই। দেখেন কিভাবে, দেখেন এই পরিধি কত, সরি এই চাপের দৈর্ঘ্য 4 পাই, আর পুরো পরিধি কত, 16 পাই। আমি আপনাদেরকে পড়াইছিলাম যে এই চাপটা পুরো পরিধির যত অংশ, এই কোণটা হবে এই পুরো 360 তত অংশ। দেখেন কত সহজে বের করা যায়। তাহলে এই চাপটা হচ্ছে 4 পাই, আর পুরো পরিধি হচ্ছে 16 পাই। তাহলে 4 পাই 16 পাইয়ের কত অংশ কিভাবে পাবেন, 4 পাই ডিভাইডেড বাই 16 পাই, এটা কাটা, 4 1 4, 4 4 16, মানে 1/4 অংশ। ইয়েস, তার মানে এই অংশটা হচ্ছে এই পুরো চাপের পুরো পরিধির 1/4 অংশ। তার মানে এই কোণটা হবে পুরো 360-এর 4 ভাগের 1 ভাগ, তার মানে 360-কে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, মানে এই কোণটা 90 ডিগ্রি। এর জন্য সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই। এই যে এগুলো হচ্ছে উচ্চতর দক্ষতা, যখন এটা অর্জন হবে তখন আস্তে আস্তে এগুলো করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমাকে তো সবটাই দেখাতে হবে, আমাকে তো মূল কনসেপ্ট দেখাতে হবে। এটা শর্টকাট না, এটাও মূল কনসেপ্ট, এটা পড়াইছি, বুঝাইছি আমি। এই কোণটা বের করার জন্য তো ভাই এস ইকুয়াল টু আর থিটা বের করার দরকার নাই, আমি এই মানটা পেয়ে গেছি 4 পাই। তাহলে এই চাপটা পুরো পরিধির যত অংশ, এই কোণটা হবে 360-এর তত অংশ, এটা তো বুঝাইছি আমি। তাহলে এই 4 পাই পুরো 16 পাইয়ের কত অংশ কিভাবে পাবেন, 4 পাই বাই 16 পাই 1/4 অংশ। তার মানে বুঝতে হবে এই কোণটা হচ্ছে 360-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে 360-কে 4 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি, শেষ। ব্যাস, এবার এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত হয় এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ব্যাস এখান থেকে চলে আসবে। নেক্সট
ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই ফিগারে ও হচ্ছে সেন্টার, সার্কেলের সেন্টার, যে সার্কেলটা দেখানো হয়েছে সেই সার্কেলের সেন্টার। ডিবি ইজ দ্য ডায়ামিটার। ডিবি, ডিবি মানে বুঝতে পারছেন, এই যে ডিবি মানে ডি থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটার মানে ব্যাস, ডিবি হচ্ছে ডায়ামিটার। এই যে ডায়ামিটার মানে ব্যাস, তো এটা হচ্ছে সার্কেলের ব্যাস। এই যে সেন্টার দেখছেন, এটা হচ্ছে সেন্টার। সেন্টারটা আমি লাল কালি দিয়ে দিই। ওকে ফাইন। এবার বলছে এবি ইকুয়াল টু এসি। এবি ইকুয়াল টু এসি, এবি মানে কোনটা? এবি মানে যেটা, এবি মানে যেটা, এবি আর এই যে এসি, এসি মানে এটা, এই দুই বাহু সমান, দুই বাহু সমান, তার মানে ভিতরে যে এবিসি ত্রিভুজ আছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এসিবি ইকুয়াল টু 62। এসিবি, এ সি বি, আবার বলছি এ সি বি মানে এই কোনটা, এই পুরোটা না কিন্তু, এ সি বি অর্থাৎ এই কোনটা, ঠিক আছে, এই কোনটা হচ্ছে 62। আচ্ছা, বলছে ফাইন্ড এ বি ডি, এ বি ডি, এ বি ডি অর্থাৎ এই কোণের মানটা বের করতে বলছে, এই যে এই কোণ, এই কোণ। এখন দেখেন একটু তাকান, আমাকে কি বলছে, এই কোণের মানটা বের করতে গেলে আসলে আমাদের কি করা লাগবে? দেখেন আমাকে যেহেতু বলছে যে এবিসি ত্রিভুজের এবিসি এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি অর্থাৎ এ বি, দেখেন এই যে এবিসি ত্রিভুজ না, সরি, যে এ বি সি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি অর্থাৎ এই বাহু, এই যে এ বি ইকুয়াল টু এসি অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। আর আমরা জানি কোন ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে কিন্তু এইটা না, এটা কিন্তু ভুল করা অনেকে, এই বাহুর বিপরীত কোণ মানে এইটা। যেহেতু আপনি এবিসি ত্রিভুজ চিন্তা করতেছেন, এবিসি ত্রিভুজের বাইরে চিন্তা করা যাবে না, তাহলে এবিসি ত্রিভুজের এই বাহুর বিপরীত কোণ এই যে এইটা, আপনি পুরোটা নিলে তো এবিসির বাইরে চলে গেল, এই ত্রিভুজের বাইরে চলে গেল। হ্যাঁ, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ এবার কিন্তু পুরোটা নিতে হবে। আবার বলেন না যে ভাই এবার পুরোটা কেন নিলেন, কারণ এবিসি ত্রিভুজের এই পুরো কোণটাতে এবিসি ত্রিভুজের অন্তর্ভুক্ত। এবার যদি এইটুক নেন তাহলে তো এবিসি ত্রিভুজের পুরো কোণটা নেওয়া হলো না, বুঝতে হবে। হ্যাঁ, তাই না, এই বাহুর এই এবিসি ত্রিভুজের এই বাহুর বিপরীত কোণ এই পুরোটা, কিন্তু এবিসি ত্রিভুজের এই বাহুর বিপরীত কোণ এই পুরোটা না, এইটা মানে কোনটা এবিসি ত্রিভুজের ভিতরে থাকতে হবে, এবিসি ত্রিভুজের পুরোটা নিতে হবে, বুঝছেন? বাইরেও যাওয়া যাবে না, আবার কাউকে বাদও দেওয়া যাবে না। তাহলে এই 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 কোণটা যদি 62 হয় তাহলে এই কোণটা 62, এই পুরো কোণটা 62, এই যে সম্পূর্ণ কোণটা 62, এটা বুঝছেন কিনা? তাহলে এই কোণটা যদি বের করতে চান তাহলে পুরো এই 62 থেকে এই কোণের মানটা বাদ দিলে পাবেন। এখন আপনার টার্গেট হচ্ছে ভাইয়া এই কোণটা বের করা, যদি কোনোভাবে এই কোণটা বের করতে পারেন তাহলে পুরো 62 থেকে এটা বাদ দিলে এটা আসবে। হ্যাঁ, এখন টার্গেট কি ওই কোণটা বের করা। এখন এটা কিভাবে বের করবো তাকান, আপনি একটা জিনিস চিন্তা করেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এবিসি ত্রিভুজের সি কোণের মান 62, এবিসি ত্রিভুজের সি কোণের মান 62, আবার এই কোণের মান 62, তাহলে এই কোণ আর এই কোণ যারা আছে তাহলে এই কোণের মান পাবো না? ইয়েস পাবো। কিভাবে পাবো? কোণ এ প্লাস 62 ইজ ইকুয়াল টু 180, 3 কোণের সমষ্টি 180, তাহলে এই যে এটা 62, এটা 62 আর এটা 180, ঠিক আছে, ঠিক আছে, এই কোণ পেয়ে যাব। তাহলে কোণ এ প্লাস 62 দুগুণে 124, 60 দুগুণে 120 আর 2 দুগুণে 4, 124 ইজ ইকুয়াল টু 180, তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু 180 থেকে 124 বাদ দিব, সরি এই 124 বাদ দিব, তাহলে কত থাকছে? 20 বিয়োগ দিলে থাকে হচ্ছে 60 আর 4 বিয়োগ দিলে হচ্ছে 56, তাহলে 56, তাহলে কোণ এ ইকুয়াল টু 56, তাহলে এই কোণটা 56, এটা বের করলাম, দেওয়া ছিল না। এইবার একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, মজার বিষয় হচ্ছে এইটা 56 হলে এইটাও 56 হবে। এখন বলবেন কি করে ভাই, কারণ এই দুইজন কোণ একই চাপের উপর দণ্ডায়মান। দেখেন এই কোণটা 2 ঠ্যাং হলো এই বিসি চাপের উপরে, এই যে এক ঠ্যাং এখানে এক ঠ্যাং এখানে, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার এই কোণটার এক ঠ্যাং এখানে এক ঠ্যাং এখানে, তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এরা উভয়ই বিসি চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান। বৃত্তস্থ কোণগুলো সমান, পড়ছি কিনা দেখছেন, কোন থিওরি কোথায় কাজে লাগবে এর কোনো ঠিক নাই। হ্যাঁ, তাহলে এই কোণ 56, এটা 56, একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণগুলো সমান, ঠিক আছে। এবার এই পুরো কোণটা 90 ডিগ্রি, এই পুরো কোণটা 90 ডিগ্রি। এখন বলবেন ভাই এটা কেমনে 90? আপনি এটা 62 ঠিক আছে বুঝলাম, এটা 62 ঠিক আছে বুঝলাম, পুরোটা 90 কেমনে? পুরোটা 90 এই জন্য কারণ এই সি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ভাই এটা কেমনে অর্ধবৃত্তস্থ কোণ? কারণ দেখেন এদিকে তাকান, এই যে এটা কি ব্যাস না, এটা কি ব্যাস না? তাহলে এই যে কোণটা, এই যে সি যে কোণটা, এই সি কোণটা তো এই ব্যাসের উপর দণ্ডায়মান, মানে অর্ধবৃত্তস্থ কোণ। এই যে ব্যাস, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি অর্ধেক বৃত্তের উপর দাঁড়ায় আছে না, তার মানে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ না? উল্টা করে দেখেন, আমরা পড়ছি না এরকম, এই যে এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, এই জিনিসটা উল্টা হয়ে আছে মনে হচ্ছে যে বুঝতেছেন না। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এই কোণটা 90, তাহলে এইটা যদি 90 হয়
এইটা যদি 56 হয় তাহলে এবার তাকান, এবার বিসিডি ত্রিভুজ চিন্তা করেন। বিসিডি ত্রিভুজের এই কোণ 56 বের করছি, এই কোণটা 90, তাহলে এই কোণটা কি আমরা জানবো না? 3 কোণের সমষ্টি 180। এবার বিসিডি ত্রিভুজ বিসিডি ত্রিভুজের একটা কোণ 90, ওই যে সি কোণ, আর একটা কোণ ডি কোণ 56, আর একটা কোণ হচ্ছে এইটা, এটা কি? এটা হচ্ছে বিডিসি, কোণ বিডিসি, এই 3 কোণের সমষ্টি 180। এই বিডিসি বের করবো কেন? কারণ এইটুক বের করতে পারলেই তো এই পুরোটা 62 থেকে এইটুক বাদ দিলেই তো আমি এইটুক পাবো। ক্লিয়ার? তা 90 আর 56 যোগ করলে কত হচ্ছে দেখেন, 90 আর 56 146 প্লাস কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 180। এই 146 বিয়োগ করেন, তাহলে কোণ বিডিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 146, তাহলে কত থাকছে? 40 বিয়োগ করলে 40 থাকতো, আরো 6 বিয়োগ করলে 34, তাহলে 34, অর্থাৎ কোণ বিডিসি ইকুয়াল টু 34। সরি 34। তার মানে এই কোণটুকু হচ্ছে 34। তাহলে পুরো 62 থেকে এইটুকু বাদ দিলেই তো এটা, তাহলে অতএব কাঙ্ক্ষিত যে কোণটা কত, কোণ এবিডি ইকুয়াল টু 62 মাইনাস 34, এটা হচ্ছে 28। তাহলে আমাদের উত্তর হচ্ছে 28। ক্লিয়ার? অঙ্কগুলা একটু মানে একটু স্টেপ বেশি হইলেও মানে আপনার মাথার জট খুলবে, কারণ আপনি অনেক কিছু, একটা অঙ্কের মধ্যে অনেক থিওরি, হ্যাঁ, এবং এগুলা করলেই একজন মানুষের কি হয়, গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। এগুলা নিয়মিত করতে হয়। হ্যাঁ, একদিন করে রেখে দিবেন, ভুলে যাবেন। নিয়মিত চর্চা করলে এগুলো মনে থাকে, একসময় এক্সপার্ট হয়ে যাবেন। বুঝছেন? দেখেন ওই এক কোণ বের করার জন্য সব কোণ বের করা লাগছে, যত কোণ আছে। খেয়াল করছেন? এমন ভাবে সেট আপ করে দিছে অঙ্কটা। আচ্ছা, আমি অঙ্কটা আরেকবার বোঝাই দিচ্ছি। দেখেন, আমি তো বুঝাইছি, এই জন্য সময় বেশি লাগবে। পরীক্ষা হলে আপনি তো কাউকে বোঝাতে যাবেন না, বা ওখানে যে ইনভিজিলেটর আছেন ওনাকে ডেকে বলবেন, স্যার এটা বোঝেন, আমি একটু বুঝাই দিই আপনাকে। দেখেন, এখানে বলছে যে এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। দেখেন কত দ্রুত হবে। আর এসিবি ইকুয়াল টু 62, এসিবি অর্থাৎ এই কোণটা 62। যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণটা 62 হলে এই পুরো কোণটা 62 হবে। এই পুরোটা 62, এই যে সম্পূর্ণটা 62। অঙ্কে চাইছে এই কোণটা, তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে অঙ্কে চাইছে এই কোণটা। তাহলে আমি যদি পুরো কোণ জানি, এখন যদি আমি এই কোণটা বের করতে পারি, তাহলে এই পুরো কোণ থেকে এটা বাদ দিলেই হবে। এই জন্য টার্গেট হচ্ছে এটা বের করা। এখন এই যে এই কোণটা কোন ত্রিভুজের মধ্যে? এই কোণটা হচ্ছে এই যে এই ত্রিভুজের মধ্যে, এই যে তার মানে আমি এই কোণটা বের করতে গেলে আমি যদি এই ত্রিভুজের এই কোণ আর এই পুরো কোণটা জানি, তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ যদি জানতে পারি, তাহলে তো এই কোণটা পেয়ে যাবো। দুই কোণ। এই জন্য টার্গেট হচ্ছে এই কোণ আর এই কোণ বের করা, এমনিতে না। কারণ এটা বের করতে গেলে এটা তো ত্রিভুজের একটা কোণ, তাহলে ত্রিভুজের বাকি দুইটা কোণ যদি কোনোভাবে জানতে পারি, তাহলে তো এটা পেয়ে যাবো। বুঝছেন? এখন তাহলে এই কোণটা 62, এই কোণটা 62, যে এইটা, তাহলে এই এ বি সি ত্রিভুজের এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তাহলে এটা পাবো না? পাবো। তাহলে 3 কোণের সমষ্টি 180, তাহলে এটা 62, এটা 62, তাহলে এই দুটো যোগ করলে হবে 124। 180 থেকে এই দুটো যোগফল বাদ দিলে এটা পাইছি 56। এটা 56 হলে এটা 56 কেন? এই কোণটা আর এই কোণটা একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, বিত্তস্ত কোণগুলো সমান, তাহলে এটা 56, এটা 56। এটা 56 পেয়ে গেছি। এই কোণটা 90, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? তো এটা 90, এটা 56, তাহলে এই দুটা যোগ করে, এই যে এইটা আর এটা যোগ করে 180 থেকে বাদ দিলে এটা পাবো। ইয়েস, তাই 180 মাইনাস এই দুটা। 180 থেকে ওই দুটা বাদ দিলে এটা পেয়ে গেলাম। এইবার আমি 62 থেকে এটা বাদ দিলাম, পেয়ে গেলাম এটা। খুবই সিম্পল। ঠিক আছে? নেক্সট, the circle with center O has a circumference of 12 pi root 3. The circle with center O মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা সার্কেল, এই সার্কেলের সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি, অর্থাৎ এই যে পরিধি, এই পরিধির মানটা হচ্ছে 12 পাই রুট 3। ওকে, ইফ এসি ইজ এ ডায়ামিটার, এসি মানে এই যে এটা এ, এটা হচ্ছে সি, তারপরে এসি হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, কেন্দ্রগামী যায়, এই যে কেন্দ্র দিয়ে গেছে। ওকে ফাইন, ডায়ামিটার অফ দ্য সার্কেল, এই সার্কেলের ডায়ামিটার বা ব্যাস হচ্ছে এসি। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এবি? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট? ইজ লাইন সেগমেন্ট মানে এখানে যে সেগমেন্টটা আছে না, এই সেগমেন্ট, এই লাইন সেগমেন্ট এবি, অর্থাৎ এই যে এই লাইনের লেন্থ চাইছে। দেখেন
হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এবি, অর্থাৎ এবি লাইন সেগমেন্ট যেটা এই যে এইটা এই যে এইটুক চাইছে, ওইটা দৈর্ঘ্য চাইছে। এখন আপনাকে বুঝতে হবে যে এই দৈর্ঘ্যটা বের করতে গেলে আমার আসলে কি লাগবে। আমি বুঝে গেছি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা কিন্তু আমি দেখে চিত্র দেখেই বুঝতে হবে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? কারণ এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কারণ দেখেন এই কোণটা অর্ধেক বৃত্তের উপর দণ্ডায়মান, এই যে এই কোণের এক পাও এখানে, এই কোণের এক পাও এখানে, এবং এইটা হচ্ছে পরিধি ব্যাস। তার মানে এই কোণটা অর্ধেক সার্কেলের উপর দাঁড়ায় আছে, তার মানে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা 90 ডিগ্রি দেওয়া নাই, বুঝে নিতে হবে। এখন দেখেন যেহেতু এটা একটা 90 ডিগ্রি, সুতরাং এখানে এবিসি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের যেহেতু একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে আমি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেই কিন্তু এটা বের করে ফেলতে পারবো। আপনারা আমাকে বলেন এখানে অতিভুজ কোণটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, রাইট, এটা অতিভুজ। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব, আর এটা ভূমি। আচ্ছা, এখন ত্রিকোণমিতিক অনুপাত দেখেন, সেই ত্রিকোণমিতিক অনুপাত এখন কাজে লাগতেছে, বুঝছেন? একটার পর একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। ত্রিকোণমিতিক আগে পড়ানোর কারণ আছে, এদের মধ্যে ত্রিকোণমিতি লাগবে। এখন দেওয়া আছে এই বৃত্তের পরিধি মানে 2πr, এই পরিধির মান দিয়েছে 12π√3, তাহলে 12π√3, এই পাই ক্যান্সেল, তাহলে 2r = কত? 2r = 12√3। এখান থেকে 2r, এই 2r মানে ব্যাস = 12√3। আমি আর এর মান বের করলাম না, আমি একবারে 2r বের করলাম। কেন? ব্যাস, কারণ এই যে পুরোটা হচ্ছে ব্যাস, এই পুরোটা ব্যাস না, তাহলে পুরো ব্যাস হচ্ছে 2r, আর এর মান হচ্ছে 12√3, মানে বুঝছেন এই বাহুর মান 12√3, এই পুরো বাহুর মান 12√3। বললেন যে এটা কেন বের করলেন? কারণ আমার তো ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে হলে এই তিন বাহুর মধ্যে এক বাহুর মান জানতে হবে, এক বাহুর মান না জানলে তো হবে না। যে কোনো এক বাহু জানলেই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা কিছু একটা ব্যবহার করে অন্য বাহু বের করতে পারবেন। তাই এই তিন বাহুর মধ্যে এক বাহুর মান বের করছি। এখন বলবেন ভাই এই বাহুর মান বের করলেন কেন? এটা বের করা যেত না? এটা কেমনে বের করবো? পরিধি দেওয়া আছে, পরিধির সাহায্যে আমি এটা বের করতে পারি। পরিধি 2πr, সেই 2πr থেকে 2r বের করছি। এই যে এই ব্যাস মানেই কিন্তু এই সমকোণী ত্রিভুজের একটা বাহু। এখন দেখেন এদিকে তাকান, সূক্ষ্মকোণ এই যে এটা, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব। এখন আমাকে বলেন এই প্রশ্নে কার মান বের করতে বলছে? এই প্রশ্নে বের করতে বলছে এবির মান। এই এবি মানে কিন্তু এই ত্রিভুজের লম্ব, তার মানে যেহেতু এবির মান বের করতে বলছে মানে লম্বের মান বের করতে বলছে, তাহলে এমন ত্রিকোণমিতিক অনুপাত নিতে হবে যেখানে লম্ব আছে। আর এখানে জানা মান কোনটা? জানা মান হচ্ছে এই যে মানটা 12√3, মানে অতিভুজের মান জানা। তাহলে অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্কটা নিতে হবে, যে কোনো সম্পর্ক নিলে হবে না, কারণ এখানে যে বাহুটা জানা সেই বাহুকে রাখতে হবে, আর সাথে যে বাহুর মানটা বের করতে হবে সেটাকে রাখতে হবে। তাহলে এই বাহুর মানটা বের করবো, তাহলে এটা রাখবো, আর এই বাহুর মান জানা এটা আমরা নিব। তাহলে এই দুইজনের মধ্যে সম্পর্ক, এটা অতিভুজ, এটা লম্ব, আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন থিটা, আর থিটা হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে সাইন থিটা, সাইন 30 একবারে লিখে দিচ্ছি, সাইন 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এবি, অতিভুজ মানে 12√3, বুঝছেন কিনা বলেন? সাইন 30 এর মান হাফ ইজ ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই 12√3। এই 2 দিয়ে এটা যাবে 6 বার, তাহলে আর গুণ করলে উপরে এবি, আর এখানে 6√3 অনের সাথে গুণ হলে এবি ইজ ইকুয়াল টু, এই পাশে এখানে কিছু নেই মানে 1, এবি ইকুয়াল টু 6√3। আমার কথা কি বুঝছেন? এই অঙ্কগুলো কিন্তু খুব দারুণ অঙ্ক, হ্যাঁ, মানে এগুলো করলে না আপনার মাথা মানে এত মানে খুবই বলবো আপনার সৃজনশীলতা এত বাড়বে, মানে বৃত্তের অঙ্ক সলভ করতে যায়। দেখেন একই ইসের মধ্যে বৃত্তের কনসেপ্ট, ত্রিকোণমিতিক কনসেপ্ট, তারপর ত্রিভুজের কনসেপ্ট, এগুলা র্যান্ডম প্রবলেমস নাম দেওয়ার কারণে এটা, মানে একসাথে সব কনসেপ্ট এখানে মিক্সড অবস্থায় থাকবে আপনার মাথাকে পরিষ্কার করার জন্য। কথা বুঝছেন? এগুলো না করালেও আমার চলতো, এগুলো না করলে কবে শেষ হয়ে যেত। আজকে 51 নম্বর ক্লাস চলতেছে, আপনারাই আমাকে রাগারাগি করেন, অনেকে বলে যে ভাই এখনো জ্যামিতি ক্লাস শেষ হলো। আমি কি করবো ভাই, আমি একা মানুষ, আমার মানে আমি মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমিও তো চাই যে কোর্সটা তাড়াতাড়ি শেষ হোক, কিন্তু না পড়ায় শেষ করে তো লাভ নাই, আমি কি করব। অনেকে দুই একটা টপিক যদি বলি যে ভাই একটু রেকর্ড দেখে নেন, মানে বলে যে ভাই আমি রেকর্ড ক্লাস করতে পারি না। অথচ লাইভ ক্লাস কয়জন করে বলেন তো? ক্লাস রেকর্ড হোক আর লাইভ হোক, কন্টেন্ট ভালো কিনা, আমি মানুষকে বলি যে ভাই কন্টেন্ট ভালো কিনা, মানে এই কন্টেন্টের মধ্যে সব আছে কিনা ঠিকঠাক মতো, আপনি সেটা দেখবেন। সেই ক্লাস লাইভ না রেকর্ড এটা দেখবেন না। আপনাকে আমি লাইভ ক্লাস দিলাম ঠিক আছে, কিন্তু প্রত্যেক চ্যাপ্টার থেকে 2, 4, 5টা করে সলভ করে শেষ করে দিলাম, পরীক্ষা তো কমনই পড়বেন আপনি তো। তাহলে এটা তো আপনার টাকা নষ্ট, বড় কথা সময় নষ্ট হয়েছে, তাই না? নিজের ভালো তো নিজে বুঝতে হয়। এখন আমাকে বলে যে ভাই কবে শেষ হবে, খালি বলে ইনবক্সে নক দিয়ে কবে শেষ হবে। অনেকে দেখা যায় যে ইনবক্সে উল্টাপাল্টা কথাও বলে, আমার খারাপ লাগে।
ভালো করে পড়াতে এসে পড়ছি বিপদে। হ্যাঁ, এই জন্য আমিও সামনের কোর্স থেকে আমি অত রিস্ক নিব না। প্রতি বছর 200-250 ক্লাস নেওয়া খুব কঠিন, খুব কঠিন। কারণ কি আপনি জানেন যে আমি আমার ফ্যামিলি রেখে সব কিছু ফেলে রেখে আমি এক জায়গাতে একা থাকি, যাতে ক্লাসটা ঠিক মতো নিতে পারি, কোনো ঝামেলা না হয়। কিন্তু একাধারে ক্লাস নিতে গেলে মাঝখানে মানে মানুষের মনেরও একটা খোরাকের একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা চিত্ত বিনোদনের ব্যাপার আছে, ঘোরাঘুরির ব্যাপার আছে। আমি ঘোরাঘুরিও করতে পারি না, দিনভর আমাকে বসে থাকতে হয়। তারপরেও যখন অভিযোগ দেয় আমার তখন মানে মনটা খুব কষ্ট, মানে মনে খুব কষ্ট পাই। ঠিক আছে, যে আমি এত ভালো করে পড়াচ্ছি যাতে পরীক্ষার হলে কমন পড়ে, কিন্তু এরা নিতে চায় না। আচ্ছা যাই হোক, এর পরের বার থেকে ওই বললাম তো লাইফ টাইম কোর্সে 50% রেকর্ড ক্লাস থাকবে, 50% লাইভ, মানে 100টা লাইভ ক্লাস নিব, বাকি টপিকগুলো রেকর্ড দেখতে হবে, মানে আগের ব্যাচের। কেউ ভর্তি হলে হবে, না হইলে দরকার নাই। আমি আর এইসব মানে আমার এই রিস্ক আমি নিব না আর, কারণ আমাকে বারে বারে যখন লাইভ ক্লাস সে নিজে করবে না, কিন্তু আমাকে ক্লাস নিতে হবে, অথচ অলরেডি ওই কন্টেন্টটা সুন্দরভাবে সাজানো আছে, ক্লাসটা অলরেডি অ্যাভেলেবল। আমি তো লাইভ নিবই, কিন্তু আমার যখন একটু দেরি হচ্ছে তখন দেরি সহ্য হচ্ছে না ভাই, লাইভ নিতে হবে এবং দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি একজন মানুষ, এটা বুঝতে হবে। দেখেন, ইন দ্য ফলোইং ফিগার এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখানে যে ফিগারটা দেওয়া আছে সেখানে এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল শব্দের অর্থ হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। হিয়ার পয়েন্টস ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস। পয়েন্টস ডি, এই যে পয়েন্ট ডি মানে এটাকে বোঝাচ্ছে, পয়েন্ট ই মানে এটাকে বোঝাচ্ছে, আর দ্য মিড পয়েন্টস, মিড পয়েন্টস মানে হচ্ছে মধ্যবিন্দু। মিড পয়েন্টস অফ দ্য সাইডস, সাইডস মানে হচ্ছে বাহু, সাইডস এ বি অ্যান্ড এসি। তার মানে হচ্ছে যে ডি আর ই হচ্ছে এ বি এবং এসি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই। ওকে ফাইন, মধ্যবিন্দু তার মানে হচ্ছে এই বাহুর ঠিক মাঝখানের বিন্দু এটা, এই বাহুর ঠিক মাঝখানের বিন্দু এটা। ওকে ফাইন, A is the center of the circle. A is the center of the circle. এটা হচ্ছে সেন্টার। ওকে ফাইন, and BC equal to 42. BC মানে কিন্তু এই যে এই বাহুর মান 42। ওকে ফাইন, এই বাহুর মান 42। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য আর্ক? এটা একটু আর না, এটা হবে আর্ক, এ আর সি হবে, এটা একটু কারেকশন করবেন। এ আর সি আর্ক, আমি একটু ঠিক করি, এ আর সি আর্ক 10 নম্বর, এটা ভুল আছে, এটা আর হবে না, এটা হবে আর্ক। হ্যাঁ, আর্ক। আচ্ছা, আর্ক, হোয়াট ইজ দ্য আর্ক? এই যে এ ডি ই, আর্ক মানে হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য আর্ক এডি। এই এডি এরিয়া, এই এডি এরিয়া চাইছে, আর্ক বলা উচিত নেই, বলা উচিত হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর। এটা তো সেক্টর, এটা তো আর্ক না। আর্ক মানে তো এই শুধু এই রেখাকে বোঝায়। তাহলে এ ডি ই এটার এরিয়া চাইছে, মানে এই যে হলুদ দাগালা এরিয়া চাইছে। দেখে মনে হচ্ছে আরে আল্লাহ, এর আবার কিভাবে কি করবো। আগে বুঝতে হবে আর্কের মানে এই বৃত্তচাপের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে। শোনেন, বৃত্তচাপের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে আগে এটা বোঝেন। কি রে ভাই, বৃত্তচাপের ক্ষেত্রফল এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে, এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে এই কোণের মান লাগবে। এই কোণের মান 60। এই কোণের মান 60 কি করে বুঝলাম? যেহেতু এবিসি একটা সমবাহু ত্রিভুজ, দেখেন সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ 60, এটা আমরা জানি। তাহলে এই কোণ 60, এটা আমরা অলরেডি কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু সমবাহু ত্রিভুজ বলাতে বুঝে গেছি যে এবিসি যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের এই কোণটা কিন্তু এবিসি ত্রিভুজের কোণ, আবার কেন্দ্রের কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, 3 কোণই 60, রাইট? তাহলে আমার এই জায়গার ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু থেটা ডিভাইডেড বাই 360। এলো বৃত্তকলার ক্ষেত্রফল। পুরো ক্ষেত্রফলকে থেটা বাই 360 দিয়ে গুণ করলে বৃত্তকলার ক্ষেত্রফল আসে, রাইট? তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে আপনার আর এর মান লাগবে। আর মানে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু ভাইয়া এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু দেওয়া নাই। এই যে ব্যাসার্ধ মানে এইটুক, এটা দেওয়া নাই, কিন্তু এই পুরোটার মান আমাদের জানা 42। কেন? কারণ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3 বাহুই সমান, তাহলে এই বাহু 42, এর মানে এটাও 42। আর এই ডি বিন্দু হচ্ছে, এই যে ডি বিন্দু, এই ডি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু যেহেতু এবি এর মধ্যবিন্দু, আর এই পুরো মান যেহেতু 42, তাই এইটুক হবে 21, এইটুক 21, এইটুক 21। বুঝছেন কিনা বলেন? সরাসরি দেওয়া নাই, বের করে নিতে হচ্ছে, বুঝতে হবে। এইটুক হচ্ছে 21, এখান থেকে এইটুক হচ্ছে 21, আর এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাই ব্যাসার্ধ, অর্থাৎ এই 21 হচ্ছে আর। বুঝছেন? ব্যাসার্ধের মান আর। তাহলে পাই ইন্টু পাই মানে 22/7। এখন পায়ের মান কেন 22/7 বসাচ্ছি? যে এগুলো ফ্র্যাকশন মান নাই, সব গোটা গোটা মান, তাই পায়ের মানও গোটা বসাবো। 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 21, তাহলে 21 স্কোয়ার। হ্যাঁ,
ইন্টু থেটার মানে যে থেটার মান 60 ডিগ্রি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেক কোণ সমান 60 ডিভাইডেড বাই 360, এই 0 0 কাটা 6 6 36, দেখেন তাহলে 22 ডিভাইডেড বাই 7, 21 স্কয়ার না লিখে 21 গুণ 21 লেখেন, ইন্টু উপরে কিছু নাই মানে 1 আর নিচে হচ্ছে 6, এই যে নিচে 6, দেখেন এই 7 দিয়ে এটা যাবে 3 বার, এই 3 দিয়ে 6 যাবে 2 বার, এই 2 দিয়ে 22 যাবে 11 বার, এই হলো 11, এই হলো 21, 11 গুণ 21, তাহলে 21 গুণিতক 11, 11 নামটা পড়েন, 11 কে 11 এক হাতে 1, 11 দিন 22 1 23, 231। মজা দেখছেন, মজা কাকে বলে, মজা না? এই যে 231। যত থিওরি পড়ছেন সব থিওরি এখন কাজে লাগতেছে, এই জন্য এমনিতে থিওরি পড়াইনি আগে। দেখেন, ইন দ্য স্কোয়ার হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ডটেড রিজন। ডটেড মানে যে দাগা, ডট মানে বুঝতে পারছেন যে বিন্দু দেওয়া যে এলাকা, ডটেড, ডটেড মানে এই যে এই যে এই যে এই যে এই এলাকার ক্ষেত্রফল চাইছে, এই এলাকার ক্ষেত্রফল চাইছে, যে ভিতরে যে ডট 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 এলাকা না, এই এলাকার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, সমস্যা নেই। ফিগার, দ্য ফিগার ইনসাইড ইজ অলসো স্কোয়ার। ইন দ্য স্কোয়ার তার মানে এই যে এখানে যেটা দেখাইছে এটা হচ্ছে একটা স্কোয়ার, মানে এটা একটা বর্গ, এই যে বাইরে যে বর্গ বড়টা, এই যে এটা একটা বর্গ, ঠিক আছে। এবং ইন দ্য ফিগার, ইন দ্য ফিগার ইনসাইড, দ্য ফিগার ইনসাইড মানে ইনসাইড মানে দ্য ফিগার মানে চিত্রটি, ইনসাইড মানে ভিতরে, ভিতরের চিত্রটিও একটা বর্গ, ইজ অলসো স্কোয়ার মানে ভিতরে যেটা আছে, এই যে ভিতরে যেটা আছে এটাও একটা বর্গ, বাইরেরটাও বর্গ ভিতরেরটাও বর্গ, ওকে ফাইন। তাই ক্ষেত্রফল চাইছে কার? ডটেড রিজন। ডটেড রিজন মানে কিন্তু ভিতরের ভিতরের যে জায়গাটা, ভিতরের যে বর্গ, এই ভিতরের বর্গের ক্ষেত্রফল চাইছে। ডটেড রিজন মানে ভিতরের বর্গের ক্ষেত্রফল চাইছে। তাহলে ভিতরের বর্গের ক্ষেত্রফল কেমনে বের করবেন? ভিতরের বর্গের ক্ষেত্রফল বের করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে আমি যদি কোনোভাবে এই বর্গের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি তাহলে হয়ে যাবে। আর একটা ওয়ে কি? আর একটা ওয়ে হচ্ছে সম্পূর্ণ বর্গ থেকে এই যে চারপাশে যে 4টা ত্রিভুজ আছে, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দেই তাও বেরোবে। দুইভাবেই করা যাবে, বুঝছেন আমার কথা? দুইভাবেই করা যাবে। এখন আমি দুইভাবেই করতে পারবো। একটা হচ্ছে এই 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 যেটা, এটার বাহুর এক বাহুর মান বের করবো। এখন এক বাহুর মান কেমনে বের করবো? এখানে একটা জিনিস দেওয়া আছে, x = 2y। x = 2y, এই পুরোটা হচ্ছে x। দেখেন এইটুক কিন্তু y, এইটুক y, আবার এইটুকু y, কিন্তু খেয়াল করছেন? তাহলে এইটুক y আর এইটুক যদি y হয় তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, বুঝতে হবে এটা হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, ঠিক মিডল পয়েন্ট। তাহলে x = 2y, এই দেওয়া আছে x = 2y, তাহলে y = কি? y = x/2, বুঝছেন কিনা বলেন? y = x/2, y = x/2, হ্যাঁ, y = কি? x/2। তাহলে এই পুরোটা যদি x হয় তাহলে y মানে হচ্ছে x/2, তাহলে এই সম্পূর্ণটা x, সম্পূর্ণটা x, x² - 2y এর হোল স্কয়ার আছে, x²। আচ্ছা, এখানে x = 2y, x = 2y। আচ্ছা, এগুলা সব মিড পয়েন্ট ধরেই ক্যালকুলেশন করতে হবে, যদিও কোশ্চেনে বলা উচিত ছিল, উল্লেখ করা উচিত ছিল, এগুলো সবই মিড পয়েন্ট। এটাও মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট, এটাও মিড পয়েন্ট। এখানে মিড পয়েন্ট বুঝতে পারতেছি কারণ এই পাশে y, এই পাশে y, এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য সমান, তার মানে এটা ঠিক মিডল বিন্দু। কিন্তু এগুলোতে দেওয়া নাই, তাও ধরে নিয়েই করতে হবে। হ্যাঁ, দেখে চিত্র দেখে ধরে নিয়েই করতে হবে। তাহলে x = 2y। আচ্ছা, তাহলে এইটুকু যদি y হয় তাহলে এইটুকু y হবে, এইটুকু y, তাহলে এইটুকু y হবে, হ্যাঁ, এইটুকু y হবে। যেহেতু এটা বর্গ তার মানে এই পাশে 2y আছে, এটা কি 2y না? এটা 2y, এটা 2y, তাহলে এইটাও তো এই, আচ্ছা এই পাশে বাহু x, আবার এটাও কিন্তু 2y, হ্যাঁ, তাহলে এটাও যদি 2y হয়, কি রে ভাই, দেখেন আমি যদি এই পুরো বর্গের ক্ষেত্রফল থেকে যদি এই চারপাশে যে 4টা ত্রিভুজ আছে এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই তাহলে কিন্তু ভিতরে ক্ষেত্রফল আসবে। হ্যাঁ, আসবে না? আসবে। আচ্ছা, এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কি? এক বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে পুরো বাইরের বর্গের ক্ষেত্রফল হচ্ছে x²। সেখান থেকে আমি এই যে চারপাশে যে 4টা ত্রিভুজ আছে এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই 4টা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন বলবেন ভাই এটা সমকোণী ত্রিভুজ কিভাবে? কারণ যেহেতু এটা একটা বর্গ, এটা একটা বর্গ না, তার মানে এই কোণগুলো 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা আছে
এই ত্রিভুজের এই কোণটা সমকোণ, আর সমকোণ একটা কোণ সমকোণ হলে তো সমকোণী ত্রিভুজ, আর সমকোণের ক্ষেত্রফল কি, সরি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করেন, এই সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, তাই অতিভুজ তো সবচেয়ে বড় বাহু, তার মানে এই সমকোণী ত্রিভুজের ছোট বাহু এই একটা, এটার মানে ওয়াই, এটার মানে ওয়াই। এখন বলুন ভাই এটা কেমনে ওয়াই? দেখেন বলে দিছে x = 2y, x = 2y তো বলাই লাগবে, এটা না বললেও বুঝে নিতে হবে কি করে, কারণ এইটুকু কি 2y না, কারণ এইটুকু y, তার মানে এটা 2y, আর যেহেতু এটা একটা বর্গ তার মানে বর্গের তো 4 বাহু সমান, তাহলে এই বাহু 2y হলে এই বাহুর মান তো 2y হবে, আবার এই বাহুর মান ওরা x দ্বারা প্রকাশ করছে, তার মানে এই x ও যা এই 2y তো, এই জন্য বলে দিছে x = 2y, বুঝছেন? ওকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে y, এটা হচ্ছে y। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে একটু বলবো, সেটা হচ্ছে এই বর্গের ভিতরে বর্গ হতে হলে, এবার আমি প্রমাণটাও বোঝাই দিতে পারবো। দেখেন এই বর্গের ভিতরে, যেহেতু এটা বর্গ, বর্গের ভিতরে বর্গ আঁকাইতে হলে অবশ্যই এই সাইডটাকে মধ্যবিন্দুই হতে হবে, তাছাড়া কখনোই বর্গের ভিতরে বর্গ আঁকানো যাবে না। বর্গের মধ্যে এখান থেকে যদি আপনি এখন অন্য জায়গা দেন, হ্যাঁ অন্য জায়গা যোগ করেন, তাহলে আর ভিতরে বর্গ হবে না। বর্গের ভিতরে বর্গ আঁকাতে হলে অবশ্যই এই সাইডটা বিন্দু মধ্যবিন্দু হতে হবে, না হলে বর্গ আঁকানো যাবে না। তার মানে প্রশ্নে বলা না থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু বলে দিচ্ছে এর ভিতরে যে চিত্রটা আছে সেটাও একটা বর্গ, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই চার বিন্দু অবশ্যই কি, এই বিন্দু হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, 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 এটা আপনাকে মেনে নিতে হবে। সকালে ক্লাস হওয়ার কথা ছিল না কেন? নতুন রুটিনে তো শুক্রবার সকাল আছে, ক্লাস আছে, তাই না? নতুন রুটিনে শুক্রবার সকালে ক্লাস নেই নাকি আমার ভুল হচ্ছে? হ্যাঁ কি বলেন? নতুন রুটিন তো সকালে ক্লাস আছে, দাঁড়ান আমি একটু দেখে নিই। এই যে শুক্র শনি সন্ধ্যা 7টা, আচ্ছা বুধ বৃহস্পতি রাত 9টা, ও রবি সোম মঙ্গল বুধ, আল্লাহ আজকে সকাল 8টায় তো রুটিনেই ক্লাস ছিল না, মাথা উলট পালট হয়ে গেছে, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ দেখেন, তার মানে এই 4টা মধ্যবিন্দু, মানে বর্গের ভিতরে বর্গ আঁকাতে হলে ওই 4 বিন্দু মধ্যবিন্দুই হতে হবে 4 বাহুর, না হলে হবে না। মানে এই বিন্দু এই বাহুর মধ্যবিন্দু, তাহলে এইটুকু যদি ওয়াই হয়, এইটুকু যদি ওয়াই হয়, তাহলে বুঝতে হবে যেহেতু এগুলো এটা একটা বর্গ, তার মানে এই বাহুর দৈর্ঘ্য 2, ওয়াই আর ওয়াই 2y, এই বাহু 2y হবে, কারণ এটা তো বর্গ, বর্গের 4 বাহু তো সমান, তাহলে এটা 2y হলে এটা 2y, এটা 2y না, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই পাশে আছে y, এই পাশে আছে y, রাইট? তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা y, এটা y, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এইটুকু y, এইটুকু y, বুঝছেন? এবার এখন তাহলে এই যে 4 কোণায় যে 4টা ত্রিভুজ আছে, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। বলবেন কিভাবে সমান? কারণ এই ত্রিভুজের এক বাহু y, 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 প্রত্যেকের 2 বাহু y, আর যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এইটা আর এটা থেকে এই অতিভুজের মান বের হলে যা বের হবে, এইটা আর এটা থেকে অতিভুজের মান বের করলে তাই হবে, এই বাহু আর এই বাহুর সাহায্যে এই অতিভুজের মান বের করলে তাই হবে, এই বাহু আর এই বাহুর সাহায্যে এই অতিভুজের মান বের করলে তাই হবে, তাই না? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তার মানে এই 4 ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এই পুরো বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, বাহু কত? বাহু হচ্ছে x, তাহলে বাহু স্কয়ার মানে x স্কয়ার, বাহু স্কয়ার মানে কত? x স্কয়ার, ঠিক আছে? তাহলে পুরো বর্গের ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার মাইনাস এই 4 কোণায় যে 4টা ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফল বিয়োগ করে দিব, তাহলে এই ভিতরের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল, এই ছোট বাহুর মান y, এই ছোট বাহুর মান y, তাহলে হাফ ইন্টু y ইন্টু y। এলে এই পাশের একটা ক্ষেত্রফল এরকম কয়টা আছে? 4টা, যেহেতু 4টারই ক্ষেত্রফল সমান তাই 4 দিয়ে গুণ করলে এই পুরো 4 ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে x স্কয়ার মাইনাস এই y আর y স্কয়ার তার সাথে যে 2, তাহলে 2y স্কয়ার, তাহলে আমাদের উত্তর হচ্ছে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। ক্লিয়ার? x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, ওকে? x স্কয়ার মাইনাস 2y স্কয়ার যেখানে আছে। এখন একজন আমাকে বলছে যে ভাই যদি কোনোভাবে আমরা এই বর্গের এক বাহুর মান বের করে যদি অঙ্ক করতাম তাহলে হইতো না? অবশ্যই হইতো। এইটা হচ্ছে y, দেখেন এইটুক y আর এইটুক কি,
এই পুরোটা যদি এক্স হয় তাহলে এটা যদি মধ্যবিন্দু তাহলে এইটুকু হচ্ছে এক্স বাই টু। তাহলে এক বাহুর মান হচ্ছে ওয়াই আর এক বাহুর মান এক্স বাই টু। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ না, তাহলে এটা হলো অতিভুজ। তাহলে এই অতিভুজের মান বের করতে পারবেন না? এই অতিভুজের মানকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, পি। এই যে তাহলে এই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার প্লাস এক্স বাই টু এর স্কয়ার। দেখেন অতিভুজ স্কয়ার মানে পি স্কয়ার ইকুয়াল টু ওয়াই স্কয়ার প্লাস এক্স বাই টু এর স্কয়ার। এখানে ওয়াই স্কয়ার লসাগু, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স স্কয়ার। হ্যাঁ, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার। এভাবে বের করলে পারে অপশনের সাথে মিলছে না, বুঝছেন? এই যে পি 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 স্কয়ার, এই বাহুর মান যদি পি হয় তাহলে এটাই তো বর্গের এক বাহু, তাই না? তাহলে বাহু স্কয়ার মানেই তো বর্গের ক্ষেত্রফল। এই যে ভিতরে যে বর্গ আছে, তাহলে বর্গের এক বাহু যদি পি হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে পি স্কয়ার। অর্থাৎ পি স্কয়ারের ভ্যালু বের করলে ওই ক্ষেত্রফল, এটা উত্তর হতে পারে। হ্যাঁ, মানে এইটা আর এটার মান মনে সেম আসবে, এটা আর এটার মান মনে সেম আসবে। দেখেন এক্স এর মান যদি আমি ধরেন 4 ধরি, ওয়াই এর মান যদি 6 ধরি, না এক্স ওয়াই এর মান 6 ধরি, equal to 6, x equal to 3 এটা কত হচ্ছে? x equal to 2y, তো সরি y equal to 3, x equal to 6 এরকম ধরে দেখি তো। 36 মাইনাস 18 হচ্ছে, এখানে কত হচ্ছে? 36 9 45 ডিভাইডেড বাই 9 5 হচ্ছে না, হচ্ছে না তো। আচ্ছা 2y স্কয়ার হবে, 2y স্কয়ার 36 9 দুগুণে 18 প্লাস হলো 36 ডিভাইডেড বাই 9। 18 36 যোগ করলে কত হচ্ছে? 54 বাই 9, 6 হচ্ছে না? 6 এখানে 36 মাইনাস 18, না ম্যাথস করছে না যে, মানে ভুলটা কোথায় হলো তাইলে? এভাবে তো করা যাওয়ার কথা। ও আচ্ছা, এখানে আমার ভুলটা হয়েছে। এখানে পি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার প্লাস এক্স বাই টু এর হোল স্কয়ার। আমি কি করছি দেখেন, তাহলে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই 4, 4 লসাগু, তাহলে 4y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, 4y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সরি প্লাস এক্স স্কয়ার, এভাবে করলেও তো হওয়ার কথা। এই 4y স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে এটাকে বর্গের সূত্রের সাহায্যে এটা করা যাবে, এটা করা যাবে। মানে আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অপশনে যেহেতু এরকম নাই, অপশনে এরকম নাই, হ্যাঁ, মানে অপশনে বের করছে ওরা এইভাবে, অর্থাৎ পুরো বর্গ, মানে এই ভিতরে যে বর্গ আছে তার একটা বাহুর মান বের করে তাকে বর্গ করে নাই। অপশনে বের করছে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল থেকে এই চার পাশের 4 ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে। অপশন দেখে আমরা বুঝতেছি, হ্যাঁ, ওইভাবে বের করছে। এভাবে করলেও হবে, কিন্তু এটাকে এরকম বানানো যাবে হয়তো, হ্যাঁ, এখানে বানানো যাবে, সমস্যা হওয়ার কথা না। এক্স স্কয়ার মাইনাস এই যে এখানে 2ab x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2y, 4xy, কিন্তু 4y স্কয়ার আছে 1/4, 2y x মাইনাস 2y, 2y এর হোল স্কয়ার, 2x 2a ইন্টু 2y, তাহলে 4xy হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, মাইনাস প্লাস হচ্ছে 4y স্কয়ার মাইনাস
4xy ডিভাইডেড বাই 4, তাহলে উপরে কি হচ্ছে x মাইনাস, আচ্ছা না, আচ্ছা আপাতত এইভাবে করেন, আমি দেখছি যদি সমাধান পাই আমি করে দিব। মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এটার ক্ষেত্রফল দুই ভাবে বের করা যাবে। একটা হচ্ছে এটা ভিতরটা যেহেতু বর্গ, তার মানে আমি যদি বর্গের এক বাহু বের করে তার স্কোয়ার করি তাও হবে। আবার আমি এই বাইরের বর্গ, খেয়াল করেন, এই বাইরের বর্গের ক্ষেত্রফল বের করে সেখান থেকে এই চারপাশের চার ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে হবে। এখন বাইরের বর্গের ক্ষেত্রফল কেমনে বের করবো? এই যে পুরো বাহুর দৈর্ঘ্য যেহেতু এক্স, তার মানে এই বাইরের বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহু, এগুলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে এটা হচ্ছে একটা ছোট বাহু, এটা একটা ছোট বাহু, এটা ওয়াই হলে এটা ওয়াই হবে, কেন দেখাইছিলাম তো একটু আগে, তাই না? তাহলে হাফ ইন্টু ওয়াই, এটা হচ্ছে একটার ক্ষেত্রফল, এরকম চারটা আছে এবং চারটার ক্ষেত্রফল সমান, তাই চার দিয়ে গুণ করে এই চার ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। তারপরে এখান থেকে বিয়োগ করে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার আসছে। x/2 = y, x/2 এর পরিবর্তে y লিখে করলে হবে না, x/2 এর পরিবর্তে y, হ্যাঁ হবে তো, x/2 এর পরিবর্তে y লিখে করলে হবে না, হবে তো। আচ্ছা আমি দেখছি যদি এখানে আর উল্টাপাল্টা না করি, যদি ওইভাবে এই একটা বাহু বের করে যদি সমাধান করা যায় আমি তো করে দিব, সমস্যা নেই। দেখেন বলছে ইন দা ফিগার এবিসিডি ইজ এ রেক্ট্যাঙ্গেল, এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এবিসিডি এটা একটা আয়তক্ষেত্র। বলছে ইফ দ্য এরিয়া অফ ত্রিভুজ এইবি, দেখেন ত্রিভুজ এইবি অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8। বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ত্রিভুজ এসিডি, এসিডি মানে কি, এ লাল কলম দেই, এসিডি অর্থাৎ এসিডি মানে যে এই ত্রিভুজ, এই যে লাল দিয়ে দাগ করছে এটার ক্ষেত্রফল কত। তো একটু মাথায় রাখবেন যে আয়তক্ষেত্রের কর্ণ, x = 2y বসলে, আচ্ছা ওটা দেখবো না, আপনি একটু সমাধান করে আমাকে পাঠান, এখন আর এখানে না যাই। হ্যাঁ x কি বললাম, কই গেল, আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি ত্রিভুজে বিভক্ত করে, আমরা আয়তক্ষেত্র থিওরিতে পড়ছিলাম। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, কর্ণদ্বয় মানে দুইটা কর্ণ আকারে আয়তক্ষেত্রের মধ্যে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয় এদের ক্ষেত্রফল সমান, এদের ক্ষেত্রফল কি সমান, তার মানে এটা যদি 8 হয়, এইটা 8, এইটা 8, এইটা 8, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে দেখেন। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু এটার ক্ষেত্রফল 8 দেওয়া আছে, তার মানে এর ভিতরে বাকিগুলো 8, তাহলে এইটুকু 8 আর এইটুকু 8, এই 8 8 মিলে এটার ক্ষেত্রফল হচ্ছে 16, বুঝছেন? এটা সবচেয়ে সহজ সমাধান। এখন অনেকে বলে যে ভাই আমার বিশ্বাস হয় না যে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান। আপনার বিশ্বাস না হলে কি করব? আমরা ত্রিভুজের থিওরি পড়ছি না, ত্রিভুজের থিওরি কি পড়ছিলাম মনে আছে? ত্রিভুজের থিওরি পড়ছিলাম যে কোন একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই শীর্ষ থেকে এর উপরে যদি মধ্যমা, এটা যদি মধ্যমা হয়, এটা যদি মধ্যমা হয় তাহলে মধ্যমা কি করে, ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে না, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা একটা থিওরিতে জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে না কিন্তু সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই যে মানে এই বিন্দুটা হচ্ছে এই কর্ণের ঠিক মধ্যবিন্দু, আবার এই বিন্দুটা হচ্ছে এই কর্ণেরও মধ্যবিন্দু, কারণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এরা একজনের উপর দিয়ে আরেকজন যাওয়ার সময় একজন আরেকজনকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই শীর্ষ থেকে, তাহলে এ বি সি এটা একটা ত্রিভুজ না, এই ত্রিভুজের এই শীর্ষ থেকে মধ্যবিন্দু, তার মানে এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে যে এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যমা এটা, আর মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, তো এইটুকু 8 হলে এটা 8। আবার একইভাবে এই যে এইটুকু কিন্তু এই ত্রিভুজের মধ্যমা, সরি এই বাহুর মধ্যমা, এই যে ত্রিভুজ না, এই যে এ সিডি ত্রিভুজ, এটা হচ্ছে এই বাহুর মধ্যমা, তার মানে এটা যদি মধ্যমা হয় তাহলে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, তাহলে এইটুকু 8 হলে এইটুকু 8, প্রত্যেকটা 8 8 8। তার মানে শুধু থিওরিটা মনে রাখবেন যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে আয়তক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি ত্রিভুজে বিভক্ত করে, তার মধ্যে একটা অংশের ক্ষেত্রফল 8 দেওয়া আছে, তাহলে বাকিগুলো 8 হবে।
এবার আমার এইটুকের ক্ষেত্রফল চাইছে, তাহলে এইটুকু 8 8 16, ক্লিয়ার? 8 8 16। ওকে, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো ঠিক আছে, 12 পর্যন্তই করালাম। হ্যাঁ, 13 পর্যন্ত, 13 থেকে শুরু করবো আমরা আগামী ক্লাসে। 13 থেকে শুরু করবো আগামী ক্লাসে। আগামী ক্লাস মানে হচ্ছে কি বার? আগামী ক্লাস মানে হচ্ছে আগামী ক্লাস হচ্ছে রবিবার। আচ্ছা শনিবার, রবিবার, আচ্ছা রবিবারের ক্লাসটা শনিবার নিয়ে নিবো। হ্যাঁ, সকালে নিয়ে নিবো, সমস্যা নেই। কালকে কি বার? শুক্রবার। আজকে কি বার? শুক্রবার। কালকে ক্লাস নিয়ে দিব, কালকে ক্লাস নিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি শেষ করে দিব, যেহেতু জ্যামিতি ক্লাসটা শেষের দিকে আমাদের। বৃত্তের উপর আর 2টা ক্লাস হবে, তাহলেই শেষ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।